Welcome students to the second lecture of Madhyamik English PYQ series, where we solve important questions step by step to boost your marks in Madhyamik examination. So remember, step by step practice means step by step success. So you have to practice more. ঠিক আছে, তোমাদেরকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদের ইংলিশটাকে আরো মজবুত করার জন্য, আরো নাম্বার তোলার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখার অনুরোধ রইলো। আর একটা অনুরোধ রইলো কি, যে তোমরা ফার্স্ট যে লেকচারটা ছিল সেই লেকচারটা কিন্তু কমপ্লিট করবে। যদি সেটা না করো তাহলে কিন্তু পরবর্তী যে আজকে যেগুলো বোঝাবো সেগুলো করতে তোমাদের অসুবিধা হবে। সো দেখো, আগের দিন যেগুলো করেছি একটা অর্ডারে যদি তোমরা চলো, পরপর পরপর করে আসো, সমস্ত কিছু তোমাদের কিন্তু ঠিক হবে। এবং তোমাদেরকে আমি কালকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে ক্লসের ভিডিওটা পুরোপুরি দেখে আসতে। তার কারণ আজকে কিন্তু আমরা ক্লসটা ইউজ করব। তো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর এখানে যদি আমি এটা বোঝাতে চাই তাহলে ধরো আরো 1 ঘন্টা এক্সট্রা, তো সেটা তো করা যাবে না। সেজন্য তোমাদেরকে আমি দিয়েছিলাম যে আগে এটা করে এসো। বেশ, আর খাতা পেন নিয়ে নিশ্চয়ই তোমরা রেডি আছো। যেগুলো তোমাদের মনে হবে না একটু ইম্পর্টেন্ট আছে নিজে লিখে নেবে, এবং যে যে টপিকগুলো তোমাদের মনে হবে যে এইগুলো জানা ভালো বা গ্রামারে যে টপিকগুলো আসবে তখন কিন্তু খাতাতে কিন্তু নোট করবে। ঠিক আছে, আর হোমওয়ার্ক গুলো লিখে নেবে। বেশ, আর কথা না বাড়িয়ে চলো ক্লাসের দিকে যাওয়া যাক। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। So let's start our lecture. Okay. So at first we will deal with father self as usual. ঠিক আছে, আমরা আগের দিনও শুরু করেছিলাম ফাদার সেলফ, বাট উই উইল ডিল উইথ ইউনিট 2 টুডে। আজকে তাহলে আমরা কি নিয়ে ডিল করব? ইউনিট 2 নিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। চলো, কি আছে কোশ্চেনটা কি আছে? হোয়াট ডিড স্বামীজ ফাদার ফাইনালি গিভ হিম টু টেক টু স্কুল? তার বাবা অর্থাৎ স্বামীর বাবা তাকে শেষে কি দিয়েছিল স্কুলে নিয়ে যাওয়ার জন্য? হোমওয়ার্ক দিয়েছিল? না, হোমওয়ার্ক দেয়নি। আচ্ছা, এই গিফট ফর দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে একটা গিফট পাঠিয়েছিল? না। এ সিল্ড লেটার, একটা লেটার সিল করে পাঠিয়েছিল যেটা স্বামী দেখতে পাবে না, অর্থাৎ সিল করা ছিল? হ্যাঁ, একটা সিল লেটার। আর এ নোট ফর স্যামুয়েল, স্যামুয়েলের জন্য কোনো নোট পাঠায়নি, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করছি বুঝতে পারছো কি করতে চাইছি আমি। পরপর পরপর কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিট আস্তে আস্তে শেষ করব। ঠিক আছে, তো তোমাদের একটা জিনিসই করতে হবে। দেখো, আমি খুব স্পিডের মাথাতে বলে যাবো, কারণ যদি আমি তাড়াতাড়ি না বলি তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে ক্লাসটা করতে। সেই জন্য আমরা স্পিডে করে যাব। আর যাদের মনে হবে স্পিড তারা একটু পজ করবে, নিয়ে অ্যান্সারটা আগে করবে, এবং আমাকে মার্কসটা কিন্তু শেষে কমেন্টে জানাবে যে তোমরা কত মার্কস পেলে। ঠিক আছে, চলো আর কথা বলবো না মাঝে, শুরু করা যাক। পরের কোশ্চেনে যাওয়া যাক, কি আছে দেখো। যেটা অ্যান্সারটা হচ্ছে অপশন সি, এ সিড লেটার। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে ওরিড, মানে একটু চিন্তিত হয়ে। ঠিক আছে, একটু চিন্তিত হয়ে ও বা নার্ভাস হয়ে জিজ্ঞাসা করেছিল বাবাকে যে হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কি করেছে বাবা? মানে হ্যাভ ইউ রিটেন অ্যাবাউট স্যামুয়েল? তুমি স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো? না ক্যান আই স্টে অ্যাট হোম, বলছে আমি কি বাড়িতে থাকতে পারি, এগুলো জিজ্ঞাসা করেছিল। আচ্ছা সরি, অ্যান্সারটা দেখিয়ে ফেললাম। দেখো কি আছে, অ্যান্সারটা হবে বেশ, দেখো অ্যান্সারটা কি হবে? অপশন সি। কি আছে? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো বাবা? অর্থাৎ এখানে সি করেছিল কি, দেখো হোয়াট হ্যাজ হি ডান ফাদার, এইটা পরে জিজ্ঞাসা করেছিল। প্রথমে অ্যাপ্রিহেন্সিভলি অর্থাৎ চিন্তিত হয়ে প্রথম কথাটা জিজ্ঞাসা করেছিল হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো বাবা। আর এদিকে অ্যাবাউট এইগুলো সব কথাই কিন্তু বলেছিল, এটাও বলেছিল, এটাও বলেছিল, এটাও বলেছিল যে হ্যাভ ইউ রিটেন অ্যাবাউট এনিথিং অ্যাবাউট স্যামুয়েল, এই কথাটা বলেছিল। বাট পরে বলেছিল, প্রথম বলেছিল কি হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার। ঠিক আছে, সো অ্যান্সার উইল বি অপশন সি। দ্য নেক্সট ওয়ান ইজ হোয়াট ট্রাভেল স্বামীজ কনসিয়েন্স। কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক, কনসেন্স মানে হচ্ছে বিবেক। তার বিবেকটা কি বলেছিল, কেন ট্রাভেল করছিল? হোয়াট, আচ্ছা বিবেকটাকে কি ট্রাভেল করছিল, কোন জিনিসটা? হিজ হোমওয়ার্ক ওয়াজ ইনকমপ্লিট, তার হোমওয়ার্ক ইনকমপ্লিট ছিল। না হি হ্যাড লাইড অ্যাবাউট স্যামুয়েল, সে স্যামুয়েল সম্বন্ধে মিথ্যা কথা বলেছিল। না হি ওয়াজ লেট ফর স্কুল, স্কুলের জন্য অনেক লেট হয়ে গিয়েছিল। না হি ফরগট হিজ বুকস, সে তার বই ভুলে গিয়েছিল। কোনটা ঠিক হবে বলো? হিজ হোমওয়ার্ক ওয়াজ ইনকমপ্লিট হবে না, তার জন্য তার বিবেকের দংশন বা বিবেকে কোনো ট্রাভেল হয়নি, কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, সো এটা তো হবে না। আচ্ছা, হি হ্যাড লাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে মিথ্যা বলেছিল। হ্যাঁ, তার কারণ কি বলেছিল যে আমি যেটা বলেছি এটা অ্যাকুরেটলি একদম ঠিক, ও কিন্তু জানে না যে আদৌ ওটা ঠিক না ভুল, সে সম্বন্ধে সংশয় ছিল। তাহলে নিশ্চয়ই মিথ্যা কথা বলেছিল। আর এই কারণেই ও নিজেকে বলেছিল আই এম দ্য ওস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, আমি সব থেকে হচ্ছে কি খারাপ ছেলে এই দুনিয়ার। এবং নিজেকে, ও নিজের যে বিবেকের দংশন মানে বদার করতে লাগলো তার কনসাইন্স। ঠিক আছে, হিজ কনসাইন্স বদার্ড হিম। আচ্ছা, স্কুলে লেট হওয়ার জন্য তার কোনো প্রবলেম হয়নি, যে তার কনসাইন্স বা তার বিবেকের দংশন হচ্ছে এরকম কিছু না, এবং ফরগেট হিজ বুকস এটাও না। অর্থাৎ অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, হি হ্যাড লাইড অ্যাবাউট স্যামুয়েল। ওকে,
So next one is, what did Swami recall about Samuel's appearance? স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স অর্থাৎ স্যামুয়েলকে দেখতে কেমন ছিল সেটা রিকল মানে মনে পড়লো। কি কি মনে পড়লো দেখো, হে ফেয়ার স্কিন অ্যান্ড ক্লিন সেভেন, না ক্লিন সেভ তো ছিলই না, আনসেভেন ছিল, তাহলে তো এটা হবে না, বুঝতে পেরেছো? এটা হবে না। আচ্ছা, আমার এই কাজ করছে না, ইরেজারটা ইউজ করে, সরি, দাঁড়াও একটু দাঁড়াও। চল, তার ডার্ক ফেস, থিন মুস্ট্যাচ, আনসিভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। হ্যাঁ, একদমই তাই, অপশন বি, যে ডার্ক। আচ্ছা, পরেরটা আগে পড়ে নি, লং বিয়ার্ড মানে হচ্ছে বড় বড় দাড়ি, অ্যান্ড হোয়াইট হেয়ার, না ছিল না। আর রেড টারবান মানে হচ্ছে পাগড়ি, লাল রঙের পাগড়ি পরেছিল, আর গ্লাসেস চশমা পরেছিল, না। এটা তো একদম তোমাদের বই লেখা আছে, যাদের মনে হবে যে আমার সিন দরকার তারা বই কিন্তু হাতে রাখবে এবং সেখান থেকে দেখেই আনসার করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। পরেরটা দেখো, সো অ্যান্সার উইল বি অপশন বি। আচ্ছা, ডার্ক ফেস মানেটা একবার বলে নি। ডার্ক ফেস, থিন মুস্ট্যাচ, ডার্ক ফেস মানে একটু শ্যামবর্ণ রং, থিন মুস্ট্যাচ মানে মুস্ট্যাচ হচ্ছে গোঁফ, গোঁফটা হচ্ছে পাতলা গোঁফ, আনসেভেন চিক মানে যার দাড়ি কাটা হয়নি তার মানে, অ্যান্ড ইয়েলো কোট ছিল, ইয়েলো কোট পরেছিলেন। তাহলে এটাই হচ্ছে কার কার অ্যাপিয়ারেন্স, স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স। Am I clear? So let's move to the next question, that is, what feeling did Swami have while going to school? স্কুল যাওয়ার সময় তার কি ফিল হচ্ছিল, সে কি ফিল করছিল, যে আমি কি, দেখো তার মানে তার মনের মধ্যে কি চলছিল, এক্সাইটেড, দারুণ এক্সাইটেড ছিল, উত্তেজিত ছিল, না। প্রাউড অনেক গর্ববোধ করছিল, না। অ্যাংরি, রাগিও ছিল না। ডিজি অ্যান্ড সরোফুল, ডিজি অর্থাৎ তার মাথাটা কি ছিল, কনফিউশনে ভর্তি ছিল এবং তার দুঃখ ছিল, হ্যাঁ। দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো? সো লেটস মুভ টু দ্য, ওকে, দ্য রাইট অ্যান্সার ইজ সি, ডিজি অ্যান্ড সরোফুল। লেটস মুভ টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ ট্রু অ্যান্ড ফলস। চলো ট্রু ফলস দেখা যাক কি আছে। স্বামী ওয়াজ হ্যাপি টু টেক দ্য লেটার টু দ্য হেডমাস্টার। দেখো, হ্যাপি বলে দিয়েছে, যে স্বামী ছিল খুবই খুশি, খুবই খুশি হয়েছিল লেটারটা হেডমাস্টারের কাছে নিয়ে যাওয়ার জন্য। সত্যি কথা কিন্তু তা নয়, সে কিন্তু খুশি হয়নি, তার অনেক চিন্তা হচ্ছিল যে আমি ভুল বলেছি, আমি কি ঠিক বললাম, এরকম করে অনেক মাথা একদম কনফিউশনে ভর্তি হয়ে গিয়েছিল তার। সে নিজেকে ভাবছিল দ্য ওর্স্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, এবং সে কি খুব দুঃখিত ছিল। সো দিস সেন্টেন্স উইল বি ফলস। ক্লিয়ার? ওকে, অ্যান্সার তো লেখাই আছে, কোনো অসুবিধা নেই, আমি আর লিখছি না, দেখো। আর তারপরটা দেখো, ফাদার হ্যাড রিটেন প্লেন্টি অফ থিংস অ্যাবাউট সামুয়েল। বাবা প্লেন্টি, প্লেন্টি মানে অনেক কিছু লিখেছিল অ্যাবাউট সামুয়েল, সামুয়েল সম্বন্ধে, ইন দ্য লেটার, লেটারটার মধ্যে, হ্যাঁ লিখেছিল, এটা ট্রু হবে। সো দিস সেন্টেন্স উইল বি ট্রু। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ, স্বামী ফেল্ড হি হ্যাড মিক্সড আপ। মিক্সড আপ মানে একদম গুলিয়ে ফেলেছিল, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, কি রিয়েল কোনটা ঠিক কোনটা ভুল সবকিছুকে কি করে ফেলেছিল, ও গুলিয়ে ফেলেছিল। সো হ্যাঁ, এই কথাটা ঠিক, এই কথাটা তোমরা লাইনটাই পেয়ে যাবে। সো দিস উইল বি ট্রু, দিস উইল বি ট্রু। ও লেখাই তো আছে, বারবার লিখছি কেন, ট্রু। ওকে, স্বামী থট, স্বামী ভেবেছিল, স্যামুয়েল ওয়াজ মাচ লেস ফ্রেন্ডলি। লেস ফ্রেন্ডলি মানে খুব কম ফ্রেন্ডলি ছিল, বন্ধুত্ব সুলভ ছিল না, না। এখানে আছে মাচ মোর ফ্রেন্ডলি, বইয়ের মধ্যে দেখবে লাইনটা আছে মাচ মোর ফ্রেন্ডলি দেন আদার টিচার্স, অর্থাৎ দিস সেন্টেন্স উইল বি ফলস। Am I clear? So let's move to the next section, that is short answer type questions. Okay, আচ্ছা, এটা অ্যান্সারও দেওয়া আছে উইথ অ্যান্সার্স। দেখো, হোয়াট ডিড ফাদার ডু বিফোর স্বামী লেফট ফর স্কুল। আচ্ছা, ফাদার কি করেছিল বিফোর স্বামী লেফট ফর স্কুল, স্বামী স্কুল থেকে মানে স্কুলে যাওয়ার জন্য বেরোনোর আগে তার বাবা কি করেছিল, ফাদার রোট এ লং লেটার অ্যান্ড সেন্ড ইট টু দ্য হেডমাস্টার বাই স্বামী। ঠিক আছে, অনেক বড় চড় একটা কি লিখেছিল, লেটার লিখেছিল, এবং সেটা সিল করে স্বামীকে দিয়ে হেডমাস্টারের কাছে পাঠিয়ে দিয়েছিল, তাই তো। অ্যান্সার উইল বি ফার্স্ট, ফাদার কম্পোজ, কম্পোজ করা মানে হচ্ছে কি লেখা, ঠিক আছে, কম্পোজ মানে হচ্ছে লেখা, এ লং লেটার একটা বড় লেটার, অনেক লম্বা একটা লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্য, অ্যান্ড পুট ইট ইন অ্যান এনভেলাপ, এবং এনভেলাপের মধ্যে ভরে দিল, অ্যান্ড সিল ইট অ্যান্ড সেন্ড ইট টু দ্য হেডমাস্টার। হেডমাস্টার লেখা যায়, না লিখলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ডিড স্বামীস ফাদার রিটেন ইন দ্য লেটার, হি হ্যাজ রিটেন কমপ্লেন এগেনস্ট স্যামুয়েল, তাই তো। কি লিখেছিল, স্যামুয়েল সম্বন্ধে যে কমপ্লেন গুলো ছিল, সেই কমপ্লেন গুলো ওখানে লিখেছিল, তাহলে হি রোড কমপ্লেন্টস অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলকে, এখানে স্যামুয়েলকে সেটা কি করেছে, এখানে বর্ণনা করেছে, ঠিক আছে, এটা অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন বলা হয়, ঠিক আছে, এটা এই স্যামুয়েলকেই কি করছে, ডেসক্রাইব করছে, তাহলে হি রোড কমপ্লেন্টস অ্যাবাউট স্যামুয়েল, স্বামীর টিচার, স্যামুয়েল কে ছিল, স্বামীর টিচার ছিল, ঠিক আছে। লেটস মুভ টু দ্য নেক্সট সেকশন, দ্যাট নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ, হোয়াট ডিড স্বামী আস্ক অ্যাপ্রিহেন্সিভলি টু হিজ ফাদার। তার বাবাকে সে কি জিজ্ঞাসা করেছিল, যে ওই যে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, এই তো,
তাহলে কি হচ্ছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, কি হচ্ছে স্বামী আস্কড হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী জিজ্ঞাসা করেছিল তুমি কি লিখেছো। ঠিক আছে, এটা তোমাদের একটা ক্লাস ওয়ার্ক রইলো। এটা আমাকে ন্যারেশন চেঞ্জ করে দেখাবে তো, যারা যারা জানো ন্যারেশন চেঞ্জ করে আমাকে লিখে দেখাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, চলো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। হোয়াট রিপ্লাই ডিড ফাদার গেভ হোয়েন স্বামী আস্কড হোয়াট হ্যাজ হি ডান ফাদার। বলছে হোয়াট রিপ্লাই, কোন রিপ্লাইটা ডিড ফাদার গিভ, তার বাবা দিয়েছিল, হোয়েন স্বামী আস্কড, স্বামী যখন জিজ্ঞাসা করেছিল হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কি করেছে, যখন জিজ্ঞাসা করেছিল কি বলেছিল, যে সমস্ত কিছু এই লেটারটার মধ্যে লেখা আছে। কি বলেছিল, এভরিথিং ইজ ইন দ্য লেটার, তাই তো। কি বলেছিল, ফাদার রিপ্লাইড এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। বলছে যাও, এটা তার বাবা রিপ্লাই করেছিল কি, যে সবকিছু এই লেটারটার মধ্যেই আছে এবং গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এবং হেডমাস্টারকে এটা তোমরা দিয়ে দেবে। এইটাও ন্যারেশন চেঞ্জ করবে। ঠিক আছে, চল লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হাউ ডিড স্বামী ফিল হোয়াইল গোয়িং টু স্কুল, স্কুল যাওয়ার সময় স্বামী কি ফিল করছিল, হি স্বামী ফেল্ট দ্যাট হি ইজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, তাই তো। ফিল করছিল, স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয়, ওর্স্ট মানে হচ্ছে দেখো গুড বলছি, ব্যাড, এই লেজার ইউজ করছি গো। আচ্ছা, কি হবে, দেখো পজিটিভে হয় ব্যাড, ওর্স, তারপরে ওর্স্ট, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ, আর এটা সুপারলেটিভ ডিগ্রি, বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে কি ওর্স্ট মানে সব থেকে খারাপ বালক, অন দ্য আর্থ, অন আর্থ মানে পৃথিবীর মধ্যে, এন্ড হিজ কনসাইন্স মানে এখনই বললাম বিবেক, তার বিবেক তাকে বদার করছিল, বিবেকের দংশন যেটাকে বলা হয়, বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট ওয়ান ইজ হোয়াট ট্রাভেল স্বামী কনসিয়েন্স, কোন জিনিসটা স্বামীর বিবেকটাকে ট্রাভেল করছিল, কোনটা, যে সে জানতোই না আসলে কি করেছে, হি ওয়াজ নট শিওর যে ওয়েদার হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, মানে ও যে আদৌ ঠিক বলেছে না ভুল বলেছে কার সম্বন্ধে, স্যামুয়েল সম্বন্ধে, সেটা কিন্তু ও নিজেই ঠিক করতে পারছে না, বুঝতে পেরেছো। সেই জন্য বলছে কি, যে তার বিবেক তাকে দংশন করছিল, অর্থাৎ সে যে অ্যালিগেশন গুলো দিয়েছিল স্যামুয়েলের সম্বন্ধে, এবং তার বেসিসে একটা চিঠি লিখেছিল কে, তার বাবা। তো সেই চিঠিটা যদি হেডমাস্টারের কাছে গিয়ে পৌঁছায়, তো হেডমাস্টার কি করবে, নিশ্চয়ই কিছু শোনাবে কাকে, স্যামুয়েলকে। তো স্যামুয়েলকে যদি এটা বলে, তাহলে নিশ্চয়ই কি হবে, যে আহ, তার জন্য কিন্তু স্বামী কিন্তু স্যার ভালো কাজ করবে না, যেহেতু স্বামী ভালো কাজ করবে না, সেই জন্য তার বিবেকে লাগছিল এটা, তার কষ্ট হচ্ছিল, কারণ সে কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সেটা সে বুঝতো, তার জন্য তার এই জিনিসটা ফিল হচ্ছিল। আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট ওয়ান ইজ হোয়াট ডিড স্বামী থিঙ্ক অ্যাবাউট স্যামুয়েল অন হিজ ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার সময় কি ভাবছিল স্যামুয়েল সম্বন্ধে, দেন কি, যে ওই স্যামুয়েল কি ছিল, বাকি টিচারদের থেকে কি বলছে অত খারাপও ছিল না, এবং বাকি টিচারদের থেকে কি ছিল, অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, বন্ধুত্ব সুলভ ছিল। স্বামী ফেল স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, খুবই খারাপ লোক ছিলেন না আফটার অল, ঠিক আছে, এন্ড দ্যাট হি ওয়াজ মোর ফ্রেন্ডলি, তিনি আরো বন্ধুত্ব সুলভ ছিলেন, দেন দেন দেখো THAN, বুঝতে পেরেছো, দেখো মোর ফ্রেন্ডলি, দিস ইজ কম্পারেটিভ ডিগ্রি, আর দেন বসেছে THAN, নট THEN কিন্তু নয়, বুঝতে পেরেছো, দেন আদার টিচার্স, অন্য টিচারদের থেকে তিনি আরো বেশি বন্ধুত্ব সুলভ ছিলেন। ক্লিয়ার। দেখো পরেরটা দেখা যাক। হাউ ডিড স্বামী ডেসক্রাইব স্যামুয়েলস পার্সোনাল অ্যাপিয়ারেন্স, MCকিউ করে এলাম, কি কি দেখেছিল, তার ডার্ক ফেস, তারপর তার দেখেছিল যে গোঁফটা একদম কিরকম গোঁফ, খুবই সরু একটা গোঁফ, এবং কি দেখেছিল, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, স্বামী রিকল অর্থাৎ মনে করা, আবার কি মনে পড়া, ঠিক আছে, স্যামুয়েলস ডার্ক ফেস, থিন মুস্ট্যাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, বুঝতে পেরেছো। চলো যেহেতু আমি এটা একবার বুঝিয়েছি সেজন্য এটা যাক। এবার দেখো এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু মুখস্থ রাখবে। আচ্ছা, অ্যাপ্রিহেন্সিভলি অর্থাৎ উইথ ফেয়ার অর অ্যাংজাইটি, একটু ভয় এবং চিন্তা। কনসিয়েন্স মানে কি, কনসিয়েন্স মানে বিবেক, বিবেক এ পার্সন সেন্স অফ রাইট অর রং, বিবেক মানে হচ্ছে কি কোনো একটা পার্সনের লোকের একটা যে জ্ঞান, যে কোনটা ভালো কোনটা খারাপ সেইটা। অ্যাকুরেট, অ্যাকুরেট মানে হচ্ছে কারেক্ট বা ট্রু, এটা একদম ঠিক সেইটা বলছে, এবং সত্য। মিক্সড আপ মানে কনফিউজ, গুলিয়ে ফেলা, সমস্ত কিছুকে কনফিউজ করে ফেলছে অর্থাৎ গুলিয়ে ফেলছে। ডিজি মানে হচ্ছে ফিলিং আনস্টেডি অর লাইট লাইটেন্ড, ঠিক আছে, মানে কি অর্থাৎ আনস্টেডি, সোজা সরল ভাবে দাঁড়াতে পারছে না, অর্থাৎ ফিলিং একটু তার মধ্যে বিচলিত ছিল, সে ডিজি ছিল, এই ডিজি মানে কনফিউশনও বলতে পারো, মানে ও বিচলিত ডিলেমার মধ্যে ছিল, হোয়াট শুড ই ডু অ্যান্ড হোয়াট শুড নট,
যে কোনটা করা উচিত এবং কোনটা নয় এবং কি কি সে ভুল করেছে সে সমস্ত কিছু নিয়ে তার মাথা একদম পুরো ঘেঁটে গিয়েছিল, যেটাকে বলে সেটা হচ্ছে ডিজি। অ্যালিগেশনস মানে কি, মানে হচ্ছে অ্যাকিউজেশন, মানে কারোর উপর দোষারোপ করা, অ্যালিগেশন, বুঝতে পেরেছো? আচ্ছা, গ্রিভড, গ্রিভড মানে হচ্ছে কি দুঃখ প্রকাশ করা, অর্থাৎ ফেল্ট সরো, মানে একটু আমি বললাম দুঃখ প্রকাশ করা, ফেল্ট সরো। মুস্ট্যাচ মানে হচ্ছে কি গোঁফ, যেটা আমরা কি বলি মুচ বলি বা গোঁফ বলি। কি হবে, হেয়ার গ্রোন অন দা আপার লিপ, মুখের যে আপার লিপটা উপরে যে ঠোঁটটা তার উপরে যে চুল গজায় সেটাই বলছে কি মুস্ট্যাচ অর্থাৎ গোঁফ, সেটা কথা বলতে গেলে। সো এবার আমরা যাব আনসিনের দিকে। তো আমরা আগের দিন শিখেছিলাম কিভাবে আনসিন করতে হয়। প্রথমে কোশ্চেন পড়তে হয়, কোশ্চেন পড়বো। তো দেখো কোশ্চেন পড়ো, কি আছে, কি আছে, মে জুন ইন ইন্ডিয়া ইজ কল্ড। দেখো মে জুন মাসে কোনো একটা কথা বলছে, এটা আছে, অর্থাৎ এখানে এক জিনিস বুঝতে পারলে মে জুন নিয়ে কোনো একটা কথা হবে। পোস্ট মনসুন সিজন, প্রি মনসুন সামার, না উইন্টার সিজন, না হারভেস্ট সিজন। এখন অ্যান্সার করবো না, অ্যান্সার অর্থ বুঝতেই পারছো কি হবে আনসিন না পড়েই। বাট আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যে আনসিনটা কিন্তু পড়ে অ্যান্সার দিও। কারণ তোমার কোনো কোনো এমন এমন কোয়েশ্চেন থাকে তোমার মতে, অর্থাৎ সাধারণের দিক থেকে দেখতে গেলে ওটা আলাদা রকম হয়, বাট আনসিনের মধ্যে কোনো একটা কথা এমন ভাবে বলা থাকে হয়তো সেই মানেটাই চেঞ্জ হয়ে গেল। সেই জন্য হড়বড় করে কিন্তু অ্যান্সার করবে না, আগে কোয়েশ্চেন গুলো সব পড়ো, তারপর অ্যান্সারে ঢুকবো আমরা। প্রথমে কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন পড়ার পর আনসিন পড়বো, আনসিন পড়ার পর আবার কোয়েশ্চেন আসবে, অ্যান্সার করবো। তাহলে কি হবে, যখন আনসিনটা পড়বে তাহলে কোয়েশ্চেন গুলো তোমার কিন্তু মনে থাকবে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছো যে মে জুন নিয়ে কোনো একটা কথা হচ্ছে। নেক্সট ওয়ান কি, দেখো অ্যান্সার, আরে ভাই অ্যান্সার দেওয়া আছে না, উফ উফ ও, এটা প্রবলেম। আচ্ছা অ্যান্সারটা দেখো না, ঠিক আছে, তাড়াতাড়ি করে আমরা। আচ্ছা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইফেক্ট অফ হিট ওয়েভ, কোনটা হিট ওয়েভের একটা ইফেক্ট নয়। হিট ওয়েভ অর্থাৎ কি, যেগুলো হচ্ছে প্রচন্ড যে হিট মানে হচ্ছে তাপ, তাপ প্রবাহ যেগুলো বলে, সেটার কি একটা ইফেক্ট নয়, কোনটা হবে পরে দেখবো। আচ্ছা তারপরে দেখো, হোয়াট ডু পিপল ইগারলি ওয়েট ফর ইন জুন, জুনের জন্য কি করে পিপল ইগারলি ওয়েট করে থাকে, কেন থাকে দেখবো আমরা, ঠিক আছে, পড়ে দেখবো। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে জুন জুলাই এই মাসগুলো নিয়ে কোনো একটা কথা আছে। দেখো এখানে দেখো, হোয়াই আর মে অ্যান্ড জুন কনসিডার ডিফিকাল্ট মান্থস ইন ইন্ডিয়া, কেন মে জুনকে ডিফিকাল্ট মান্থ বলা হয়, তাহলে মে জুন সম্বন্ধে কোনো একটা ডিফিকাল্ট মান্থ এই কথাটা আছে টেক্সটের মধ্যে। মেনশন টু হেলথ প্রবলেম, দুটো হেলথ প্রবলেমের কথা বলেছে যেটা হিট ওয়েভের মাধ্যমে হয়, ঠিক আছে। হোয়াট অ্যাডভাইস ডু ডক্টরস গিভ, ডক্টর কোনো অ্যাডভাইস দেবে ফর ডিউরিং সামার, অর্থাৎ সামারের কথা বলা হয়েছে এই গল্পের মধ্যে, মানে কিছু গল্প যাই হোক আনসিন প্যাসেজটার মধ্যে। হাউ ডাজ দ্য হিট ওয়েভ, দেখো হিট ওয়েভ এফেক্ট আছে কিছু, ইফেক্ট আর এফেক্ট, এফেক্ট মানে ক্ষতি করা, ইফেক্ট মানে তার প্রভাব, ঠিক আছে। ই আর এর মধ্যে পার্থক্য, ই এফ এফ ই সি টি, ইফেক্ট মানে হচ্ছে যেটা হচ্ছে কোন রকম প্রভাব পড়া, আর এফেক্ট মানে হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে, বুঝতে পেরেছো ইফেক্ট আর এফেক্টের পার্থক্য, ঠিক আছে। চলো পরটা দেখা যাক, কি আছে, হোয়াট চেঞ্জ, কোন চেঞ্জটা অকার্স উইথ দ্য অ্যারাইভেল অফ মনসুন, মনসুন এলে কি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে দেখবো আমরা। ট্রু ফলস, ট্রু ফলস দেখতে হবে, কি আছে, দ্য টেম্পারেচার ডিউরিং মে জুন, মে জুনের আগে ইউজুয়ালি রিমেন্স বিলো 30 ডিগ্রি। আচ্ছা মে জুনে বলছে তাপমাত্রা 30 ডিগ্রি নিচে থাকে, যেগুলো দাগ দিচ্ছে সেগুলো ভালো করে দেখো। লাইট কটন ক্লোথ, লাইট কটন ক্লোথ আর হেল্পফুল ডিউরিং দ্য সামার হিট, সামার হিটের সময় লাইট কটন ক্লোথ পড়তে হয়, এটা আমাদের হেল্প করে। আচ্ছা অ্যানিম্যাল ফেস নো প্রবলেম, অ্যানিম্যালের কোনো প্রবলেম হয় না ডিউরিং সামার মান্থ, কোনো প্রবলেম হয় না তাই বলছে। আচ্ছা দ্য মনসুন ব্রিং রিলিফ ফ্রম দ্য হিট, মনসুন আমাদেরকে কি আছে ব্রিং মানে নিয়ে আসে, রিলিফ শান্তি নিয়ে আসে, একটা স্বস্তি নিয়ে আসে, ফ্রম হিট, হিট থেকে, কে নিয়ে আসে মনসুন। আচ্ছা ঠিক আছে, দেখো অ্যান্সার কিন্তু আমি আনিনি, ঠিক আছে চলো। তো এগুলো তো বুঝেই গেলে, এটা আর কিছু বলার নেই। দেখো এখানে পড়ি এবার, এবার আমরা কিন্তু আনসিনটা পড়বো, কি আছে, এভরি ইয়ার মানে প্রত্যেক বছর, ডিউরিং দ্য মান্থস, ডিউরিং মানে চলাকালীন, কোন মাসগুলো চলাকালীন, অফ মে অ্যান্ড জুন, এই দুটো মাস চলাকালীন, লার্জ পার্টস অফ ইন্ডিয়া, এই ভারতের অনেক বড় অংশ এক্সপিরিয়েন্স করে এক্সট্রিম হিট, প্রচন্ড, এক্সট্রিম মানে প্রচন্ড, হিট মানে হচ্ছে তাপমাত্রা। দিস পিরিয়ড ইজ নোন অ্যাজ প্রি মনসুন সামার, এটাই কি বলা হয়, প্রি মনসুন সামার বলা হয়। কোশ্চেন পেয়েছিলাম মনে আছে, প্রথম কোশ্চেনটাই পেয়েছিলাম। দ্য টেম্পারেচার অফেন ক্রসেস 40 ডিগ্রি, দেখো এতে পেয়েছিলাম কোথায়, ট্রু ফলসে 30 ডিগ্রি বলেছিল মনে পড়ছে, দেখো এখানে 40 ডিগ্রি পেলাম, তাহলে ওটা নিশ্চয়ই ভুল আছে। ইন মেনি স্টেটস, অনেক স্টেটে, দ্য হিট ওয়েভ নট অনলি মেক্স লাইফ আনকমফোর্টেবল, দেখো হিট ওয়েভের কথা পেলাম, নট অনলি মানে শুধু করে না, মেক্স কি করে না, মেক্স লাইফ আনকমফোর্টেবল, আমাদের জীবনটাকে আনকমফোর্টেবল মানে অআরামদায়ক যেটাকে বলা হয়, সেরকম কিন্তু করে না, শুধুমাত্র সেটা করে না,
বাট অলসো তার সঙ্গে আরো এফেক্ট করে, এফেক্ট মানে ক্ষতি করে হেলথ, আমাদের হেলথ মানে স্বাস্থ্য, এগ্রিকালচার মানে কৃষি, অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস মানে আমাদের প্রতিদিনকার জীবনকে। ডক্টরস ওয়ার্ন, ডক্টর আমাদের ওয়ার্ন করে দ্যাট পিপল মে সাফার ফ্রম ডিহাইড্রেশন, মানে লোকজন, পিপল মে সাফার, সাফারের পরে কিন্তু ফ্রম লাগে যখন কোনো রোগের কথা বলা হয়। ঠিক আছে, পিপল মে সাফার, পিপল মানে লোকজন, সাফার করতে পারে মানে ভোগ করতে পারে কি, মানে দুর্ভোগ করতে পারে কি, ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে দেহের মধ্যে জলের পরিমাণ কমে যাওয়া। হিট স্ট্রোক মানে হচ্ছে আমরা বলি রোদে গরমে স্ট্রোক হয়ে যায়, সেই স্ট্রোক। ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি প্রচুর বেড়ে যায়। ইফ দে স্টে আউটডোর ফর লং আওয়ার্স, অনেক ঘন্টা ধরে যদি তারা বাইরে থাকে তাহলে এই সমস্যাগুলো হয়। দে অ্যাডভাইস, দেখো অ্যাডভাইস কি কি ছিল, ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার্স, অনেক জল খাও, ওয়াটারিং ওয়েরিং লাইট কটন ক্লোথস, লাইট কটন ক্লোথস পরো, পেয়েছিলাম মনে পড়ছে, অ্যান্ড অ্যাভয়েডিং গোয়িং আউট ডিউরিং দ্য নুন, এবং ডিউরিং দ্য নুন, এই নুন মানে হচ্ছে কি, নুন মানে হচ্ছে দুপুর বেলা, দুপুর বেলাতে বাইরে যাবে না। আচ্ছা, ফার্মার্স অলসো ফেস ডিফিকাল্টিস, ফার্মার্স মানে হচ্ছে কৃষকরা, অলসো ফেস ডিফিকাল্টিস, ডিফিকাল্টিস মানে কি, ডিফিকাল্টিস মানে হচ্ছে সমস্যা, বা এখানে হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে ইন দিস সিজন, এই সময়ে। দ্য স্ট্রং হিট, এই যে প্রচন্ড যে তাপ, ড্রাইজ আপ মানে শুকিয়ে দেয় সয়েল, মাটি, মাটির কি ময়েশ্চার, ময়েশ্চার মানে আর্দ্রতা, মাটির মধ্যে যে আর্দ্রতা থাকে। তারপর হার্মিং ক্রপস, ক্রপ গুলোকে ক্ষতি করে, অ্যান্ড রিডিউসিং ইয়ার্স, ইয়ার্স মানে হচ্ছে ফলন, মানে এগুলো দেখে রাখবে, ইয়েল্ড মানে হচ্ছে ফলন, ফলন কি করে কমিয়ে দেয়। অ্যানিম্যালস বা প্রাণীরা টু স্ট্রাগল, দেখো যেরো স্ট্রাগল হয় কিন্তু ওখানে বলছে কোনো প্রবলেমই হয় না, টু স্ট্রাগল ফর ফুড খাবারের জন্য, অ্যান্ড ওয়াটার এবং জলের জন্য। দ্য অ্যারাইভেল অফ দ্য মনসুন, মনসুনের যে অ্যারাইভেল, অ্যারাইভেল মানে আসা, ইন লেট জুন, কখন আসে কোন সময়ে, জুন মাসের শেষের দিকে। ইউজুয়ালি ব্রিং সেটা নিয়ে আসে রিলিফ, স্বস্তি নিয়ে আসে, পেয়েছিলাম কোশ্চেনে, ফ্রম দ্য ইন্টেন্স হিট প্রচন্ড তাপ থেকে, অ্যান্ড রেস্টোর ব্যালেন্স ইন নেচার, এবং নেচারের মধ্যে ব্যালেন্স নিয়ে আসে মানে সামঞ্জস্য নিয়ে আসে। দাস তাই মে অ্যান্ড জুন আর কনসিডার, এবং মে এবং জুনকে বলা হয় চ্যালেঞ্জিং মান্থস ইন ইন্ডিয়া, তাহলে মে জুনকে কি মাস বলা হয়, চ্যালেঞ্জিং মান্থস অফ ইন্ডিয়া। পিপল লুক, ঠিক আছে, মানুষজন দেখে, ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড এগিয়ে দেখে কি, ইগারলি মানে একদম খুব কৌতূহলের সঙ্গে, একদম খুব আশা নিয়ে বসে থাকে কিসের জন্য, দ্য ফার্স্ট সাওয়ার, ফার্স্ট সাওয়ার মানে প্রথম যে বৃষ্টি, অফ মনসুন, মনসুন মানে হচ্ছে বর্ষাকালের প্রথম বৃষ্টির জন্য সবাই বসে থাকে। হুইচ ব্রিং যেটা নিয়ে আসে নট অনলি কুলনেস, যেটা ঠান্ডা শুধু নিয়ে আসে না, বাট অলসো হোপ অ্যান্ড প্রসপারিটি, আমাদের জন্য আশা নিয়ে আসে, নিয়ে আসে, প্রসপারিটি মানে সমৃদ্ধি নিয়ে আসে। আশা করছি প্যাসেজটা বুঝতে পেরেছো কি রাখা আছে। চলো অ্যান্সারের দিকে মানে কোশ্চেন গুলোর দিকে যাওয়া যাক। কি আছে, মে অ্যান্ড জুন ইন ইন্ডিয়া ইজ কল্ড দা কি, মে জুনকে কি বলা হয়, এখনই পড়লাম কি, পোস্ট মনসুন সিজন, না মনসুনের পরের, এটা তো মে জুন বুঝতেই পারছো, মনসুনের আগে কথা বলা হচ্ছে, তো পোস্ট মনসুন তো হবেই না। প্রি মনসুন সামার হতে পারে, উইন্টার সিজন তো আসেই না, এই টাইমে উইন্টার থেকে গরম থাকে। হারভেস্ট সিজন মানে হচ্ছে ফলন মানে কাটাই যে যে আমাদের শস্য কেটে নেওয়ার যে সিজন সেটা, না কি হবে, প্রি মনসুন সামার, আমরা পেয়েছিলাম, আমরা দাগও দিয়েছিলাম কোথায়, প্রি মনসুন সামার, দেখতে পেয়েছো। তারপর এটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইফেক্ট, দেখো এখানে ইফেক্ট মানে প্রভাব, অফ হিট ওয়েভস, এফেক্ট বলে না, ইফেক্ট বলেছে, এদের মধ্যে পার্থক্য বুঝবে। ইফেক্ট বলছে হিট ওয়েভস এর, হিট ওয়েভস এর ইফেক্ট কোনটা হবে। আচ্ছা আমি দেখো ইফেক্ট নয় বলেছে, নট, তার মানে কি হবে, হিট স্ট্রোক, এটার ইফেক্ট আমি পড়লাম এখন, ডিহাইড্রেশন পড়লাম, ক্রপকে ড্যামেজ করে দেয়, ক্রপ মানে তো শস্য, শস্যের ক্ষতি করে শুধু। আচ্ছা বলো প্রচন্ড হিট ওয়েভ বয়ে গেলে বৃষ্টিপাত হবে, দারুন, না এইটা হবে না, তার মানে এটাই কি, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, আমি ক্যাচ করে দিয়ে লাভ নাই। আচ্ছা বুঝতে পেরেছো ক্যাচ করে কেন দিলাম, তার কারণ, আরে ভাই क्या करते हैं, करता हूँ मैं, হিন্দি যা বলছি না আমি, তোমরা আমাকে মেরো না কেউ, ঠিক আছে। চলো, হেভি রেনফল। সো নেক্সট ওয়ান ইজ, হোয়াট ডু পিপল ইগারলি ওয়েট ইন জুন, জুনে কিসের জন্য ইগারলি একদম দারুণ ভাবে কি অপেক্ষা করে থাকে, ওয়েট করে থাকে, কার জন্য, উইন্টার উইন্ডস এর জন্য, না মনসুন রেন্স, হ্যাঁ মনসুনের রেনের জন্য, ফেস্টিভ্যাল সিজনও নয়, কোল্ড ওয়েভসও নয়, কি হবে, মনসুনের যে প্রথম বৃষ্টিপাতের জন্য মানুষ বসে থাকে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো অ্যান্সার গুলো, ওয়াই আর মে অ্যান্ড জুন কনসিডার ডিফিকাল্ট মান্থস ইন ইন্ডিয়া, আচ্ছা বলো কেন ডিফিকাল্ট মান্থ বলা হয়। আচ্ছা দেখো, এখানে অ্যান্সার আমরা এখান থেকে খুঁজবো, প্রথমে কি আছে দেখো, অ্যান্সার করার নিয়মগুলো দেখে নাও, কি আছে, এভরি ইয়ার ডিউরিং দ্য মান্থস অফ মে অ্যান্ড জুন লার্জ পার্ট অফ ইন্ডিয়া experience extreme heat. This period is known as pre-monsoon summer. The temperature often crosses 40 degree and heat waves only makes uncomfortable and also affect the health, agriculture and activities. কি লিখবো আমরা বলো।
তাহলে কি একই কি পয়েন্ট পেলাম? প্রচন্ড তাপ নিয়ে আসে, তারপর আমাদের হেলথের ক্ষতি করে, এগ্রিকালচারের ক্ষতি করে, ডেলি অ্যাক্টিভিটির ক্ষতি করে। এই জিনিসটাই লিখে দিলেই হয়। ঠিক আছে, তো লিখবো আমরা কি দেখো, অ্যান্সারটা লিখেই দেখাচ্ছি তোমাদের আমি। দেখো, মে, আরে ভাই লেখাটা তো ভালো হও, এমনি করো না। আচ্ছা, মে অ্যান্ড জুন কি হবে? ব্রিংস এক্সট্রিম হিট অ্যান্ড ইফেক্টস, অ্যান্ড না লিখে, অ্যান্ডই লিখি, চলো, অ্যান্ড ইফেক্ট ইফেক্টস আওয়ার হেলথ, হেলথ আমাদের হেলথকে ক্ষতি করে। ঠিক আছে, আর কি কি? এগ্রিকালচারকে ক্ষতি করে, আর কাকে ক্ষতি করে? আচ্ছা, এগ্রিকালচারকে ক্ষতি করে, অ্যান্ড আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, তাই তো? এটাই ছিল তো, ডেইলি অ্যাক্টিভিটিসই ছিল, দেখে নাও একবার। হ্যাঁ, দেখো, এগ্রিকালচার অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস এগুলোকে আমাদের কি করে? অ্যাফেক্ট করে। আশা করছি বুঝতে পেরেছো। ইফেক্টস না করে অ্যাফেক্ট করে দাও, অ্যাফেক্ট, আমি লিখে দিলাম ইফেক্টস। ইফেক্টসও বলতে পারো, প্রভাব ফেলে বা ক্ষতি করে, একই জিনিস হলো, এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, মেনশন টু হেলথ প্রবলেম কজ বাই হিট ওয়েভ। দেখো, মেনশন টু হেলথ প্রবলেম, এই যে মেনশন টু হেলথ প্রবলেমের জায়গায় অ্যান্সারটা লিখবো। কি কি অ্যান্সার ছিল বলো? দেখো, ডিহাইড্রেশন ছিল, তাই তো? কি হবে? ডিহাইড্রেশন অ্যান্ড হিট ওয়েভস, তাই তো? না কি ছিল? হিট ওয়েভ তো ছিল না, হার্ট হার্ট স্ট্রোক ছিল না, না হিট স্ট্রোক ছিল, সরি। হ্যাঁ, কি ছিল? কোথায় গেল? বেশ, এই যে সাফার ফ্রম ডিহাইড্রেশন, হিট স্ট্রোক অ্যান্ড ফেটিক। ঠিক আছে, হিট স্ট্রোক অ্যান্ড ফেটিক। আচ্ছা, ডিহাইড্রেশন, তাহলে দেখো দুবার লিখছি তো, অ্যান্ড তিন যেহেতু লিখছি, এখানে অ্যান্ড লিখো না, এখানে একটা কমা দিয়ে দেবে। ঠিক আছে, যেহেতু জায়গাটা একটু বেশি ফাঁকা হয়ে গেল, তোমরা ঠিক করে নেবে। হিট স্ট্রোক অ্যান্ড ফ্যাটিক আর কজড বাই হিট ওয়েভ। আচ্ছা, দেখো, হোয়াট অ্যাডভাইস ডু ডক্টরস গিভ ডিউরিং সামার? সামারের সময় কি কি দিচ্ছে বলো? কি কি? দেখো, অ্যাডভাইস, দে অ্যাডভাইস, এখানে ডে জায়গায় লিখে দেবে ডক্টর অ্যাডভাইস, ডক্টরস অ্যাডভাইস ড্রিঙ্কিং, অ্যাডভাইস টু বা ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার, ওয়ারিং লাইট কটন ক্লোথস অ্যান্ড অ্যাভয়েডিং গোয়িং আউট ডিউরিং দ্য নুন। দেখো, আমি পুরোটা লিখছি না, দেখো, কোনো এতটা লিখে কোনো দরকার নেই, শুধু একটা জিনিস প্রথমটা স্টার্ট করে দিচ্ছি, তারপর থেকে তোমরা এটা লিখে দেবে। ঠিক আছে, দেখো, প্রথমে লিখবে, এখানে আমি স্টার্ট করে দিচ্ছি, এখানে বাকি অ্যান্সারটা ওখান থেকে পুরোটা লিখে দেবে। ঠিক আছে, দেখো, দিয়ে বলতে এখানে ডক্টরস, ডক্টরস অ্যাডভাইস, এখানে এসই। ঠিক আছে, অ্যাডভাইস হবে, যেহেতু দেখো সিই হচ্ছে নাউন আর এসি হচ্ছে ভার্ব। অ্যাডভাইস হলো ডক্টরস অ্যাডভাইস, তারপরে অ্যাজ ইট ইজ যা আছে পরপর লিখে যাবে। ঠিক আছে, এই যে ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার, ওয়ারিং লাইট কটন ক্লোথস অ্যান্ড অ্যাভয়েডিং গোয়িং আউট ডিউরিং দ্য নুন। বুঝতে পেরেছো? এইখান থেকে শুরু করে এক হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো, তারপরে দেখা যাক। হ্যাঁ, তারপর বলেছে হাউ, এখানে ডট ডট দিয়ে দাও, লিখে নেবে। হাউ ডাজ দ্য হিট ওয়েভ অ্যাফেক্ট, আচ্ছা, কিভাবে ফার্মারদের ক্ষতি করছে? বলো দেখি, ফার্মারদের কিভাবে ক্ষতি করছে? ওদের ক্রপ ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি? মাটি শুকিয়ে দিচ্ছে, মাটির ময়েশ্চার চলে যাচ্ছে, ক্রপ গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো, ডাইরেক্ট এরকম ভাবে অ্যান্সার লিখে দিচ্ছি, ইট ড্রাইজ আপ সয়েল, সয়েলটাকে, সয়েল ময়েশ্চার। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে বলে ময়েশ্চার, তারপরে হার্মস ক্রপস, ক্রপ গুলোর ক্ষতি করছে, অ্যান্ড অ্যান্ড তাদের ফলন কমিয়ে দিচ্ছে। কমিয়ে দেওয়া হচ্ছে রিডিউস
রিডিউসেস হবে, যেহেতু ইট আছে সাবজেক্ট, রিডিউসেস, এখানে হার্মস হয়েছে, এখানে হচ্ছে ড্রাইস হয়েছে, দেখো সেরকমই রিডিউসেস ইয়েল্ড, ডি বলে, ঠিক আছে, YIELDS। ডিটা আমার খুব খতরনাক হয়ে গেল, কেটে কেটে আসছে ডি। একটা মুছে যাচ্ছে, সব মুছে যাচ্ছে রে ভাই, ऐसा तो नहीं चलेगा। ঠিক আছে, চলো পরে ঠিক আছে। হোয়াট চেঞ্জ অকার্স উইথ দ্য অ্যারাইভাল অফ মনসুন? মনসুন এলে কি হয়? এটা আমাদের স্বস্তি নিয়ে আসে, তাহলে মনসুন ব্রিংস কি কি? কুলনেস অ্যান্ড, কুলনেস মানে যে ঠান্ডা নিয়ে আসে, এবং কি নিয়ে আসে? আমাদের রিলিফ নিয়ে আসে, রিলিফ নিয়ে আসে। আর একটা কি ছিল দেখো, লাস্ট এটা দেখে নাও, অ্যান্ড রিলিফ নিয়ে আসে, নট অনলি সো হোপ এন্ড রিলিফ ফ্রম দ্য ইন্টেন্স হিট অ্যান্ড রিস্টোরস দ্য ব্যালেন্স অফ নেচার। ঠিক আছে, এটা লিখে নেবে, রিস্টোরস দ্য ব্যালেন্স অফ নেচার। আমি আর লিখে সময় নষ্ট করছি না, কারণ অনেক বড় ক্লাস হয়ে যাবে এমনিতেই। বুঝতে পারলে? এটা লিখবে, রিলিফ ফ্রম হিট, ফ্রম এক্সট্রিম হিট অ্যান্ড, পুরো লাইনটা রিস্টোরস আমি লিখেই দিলাম, রিস্টোরস ব্যালেন্স ইন নেচার। ঠিক আছে, চলো ফুল স্টপ, ফুল স্টপ। পরেরটা দেখা যাক কি আছে, দেখো ট্রু ফলস। এগুলো তার মধ্যে পেছন দিকে ঘুরে যাওয়ার দরকারই হবে না, এমনি তোমরা বলতে পারবে। দেখো, টেম্পারেচার ডিউরিং মে জুন ইউজুয়ালি রিমেন্স বিলো 30 ডিগ্রি। প্রথমেই বললাম 30 ডিগ্রি নয়, 40 ডিগ্রি ছিল, যখন করেছিলাম তখনই বলেছিলাম। লাইট ক্লোথস মানে যে হালকা জামা কাপড়, আর হেল্পফুল ডিউরিং দ্য সামার হিট, হ্যাঁ একদমই ঠিক কথা। আচ্ছা, অ্যানিম্যালস ফেস নো প্রবলেম ডিউরিং দ্য সামার মান্থ। অ্যানিম্যালদের কোনো প্রবলেম হয় না, এটা আবার কোনো কথা হলো? অ্যানিম্যালদেরও প্রবলেম হয়। দ্য মনসুন ব্রিংস রিলিফ, মনসুন রিলিফ নিয়ে আছে ফ্রম দ্য হিট, হ্যাঁ এখনই পড়লাম, এখনই লিখলাম আগের কোয়েশ্চেনটাই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো ভোক্যাব দেখা যাক কি আছে। ডিহাইড্রেশন, আচ্ছা ডিহাইড্রেশন মানে আমি তোমাদের এখনই বললাম, ডিহাইড্রেশন মানে কি? জল, শরীরের মধ্যে জল কমে যায়। আরে ভাই, হ্যাঁ, শরীরের মধ্যে জল কমে যায়, কিভাবে লিখবো? লস অফ ওয়াটার, লস অফ ওয়াটার ইন, লস অফ ওয়াটার ফ্রম, ফ্রম আওয়ার বডি, বডি থেকে আমাদের জল বেরিয়ে যায়, সেটা হচ্ছে কি অ্যারাইভেল। অ্যারাইভেলের এখানে খুঁজো, অপোজিট বলেছে, অ্যারাইভেল মানে আসা, অপোজিট হচ্ছে ডিপারচার। অ্যারাইভেলের অপোজিট হচ্ছে ডিপারচার। সরি, PAR হবে, ডিপারচার। ঠিক আছে, ডিপারচার, আশা করছি বুঝতে পেরেছো, ডিপারচার। আচ্ছা, বলছে দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ মিন্স ভেরি টায়ার্ড, টায়ার্ড হয়ে যায় প্রচন্ড। এখনই পড়লাম, টায়ার্ড হওয়ার জন্য কোন ওয়ার্ডটা পড়লাম দেখো, আহ কোথায় গেল, এই যে ফ্যাটিগ, ফ্যাটিগ পড়েছিলাম না? তা ফ্যাটিগ হবে কি আমাদের অ্যান্সার এখানে। দাঁড়াও, আমি কয়েকটা জিনিস, অনেক দাগ দেওয়া বেশি হয়ে গেছে খুব, তোমরা এটা নেবে। আচ্ছা, এটা নিয়ে নিও পিডিএফটা, ঠিক আছে? পিডিএফটা কোথায় পাবে? তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল দেখবে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তো তোমরা সেখানে গিয়ে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? অনেক বেশি, আচ্ছা এই লাইনটা দাগ দেওয়া থাক, ডিহাইড্রেশন এগুলো থাক। আচ্ছা, ময়শ্চার হার্মিং, সবে দাগ না থাকলেও হবে, কিছু কিছু দাগ মুছে দিচ্ছি আমি, কিছু কিছু থাক, কিছু কিছু মুছে দিচ্ছি। ঠিক আছে, চলো, এটা কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, তো নিয়ে নিও, কিন্তু কালেক্ট করে নিও, কারণ সব তো আর লেখা সম্ভব হবে না, আর সব লিখতে গেলে তোমাদের অনেক সময়ও চলে যাবে, অত সময় না দেওয়াও উচিত। ঠিক আছে, দেখো, আচ্ছা ভেরি টায়ার্ড কি দেখলাম? ফ্যাটিক। ঠিক আছে, ফ্যাটিক। চলো গ্রামার সেকশনে আসা যাক। তো তার আগে একটু জল খেয়ে নেওয়া যাক, তাই তো, পানি পিনা চাইয়ে। আচ্ছা দেখো, এই অ্যান্সার গুলো পরে করব, আগে আমরা শিখবো ইউজেস অফ ইন। ঠিক আছে, আমরা কোথায় ইন ইউজ করব সেটা শিখবো, কোথায় ইন ইউজ করব সেটা কিন্তু আমরা শিখে নেব। কোথায় কোথায় করব? প্লেস আর লোকেশন যদি কোনো জায়গা হয়, ঠিক আছে?
ইনসাইড সামথিং, কোনো কিছুর ভেতরে, কোনো জায়গা হয় কোনো কিছুর ভেতরে, তাহলে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব ইন। কোনো কিছুর, ওরে ভাই, কোনো কিছু ধরো এখানে একটা বক্স আছে, আচ্ছা এর ভেতরে একটা বল তুমি ভেতরে রেখে দিয়েছো, তাহলে কোনো কিছুর ভেতরে যখন আছে তখন আমরা ইন ইউজ করব, বুঝতে পেরেছো? আর কোনো প্লেস কোনো জায়গায় যদি কোনো কিছু ভেতরে থাকে তাহলে আমরা ইন ইউজ করবো। দেখো কোনো কিছুর ভেতরে বলতে কলকাতার ভেতরে বলছে, আর কলকাতা হচ্ছে একটা কি বড় শহর, বিগ সিটি। সরি সিটি বানান কি লিখছি আমি, সিটি বটে, এটা কোন সিটি লিখে দিচ্ছি, সিটি। বড় শহরের আগে কি বসে? ইন বসে। আর স্মল সিটি, সিটি হতে পারে বা ভিলেজ হতে পারে, তার আগে কি বসে? অ্যাট বসে। আমি যদি বলি ড্যাশ, বললাম ড্যাশ শিলিগুড়ি, কি হবে? শহর বটে, একটা বড় জায়গায় বটে, তো কি হবে? ইন শিলিগুড়ি। আমি যদি ড্যাশ, তাহলে একটা জায়গা না বললাম, কি নাম দেবো জায়গার? চলো ছোট একটা জায়গার নাম কি দেওয়া যায়, ঠিক আছে, ভবানীপুর, এটা জায়গার নাম হলো। তো এটা কি হয়ে গেল? অ্যাট ভবানীপুর, কারণ এটা ছোট একটা গ্রামের নাম। আর এই যে ইন শিলিগুড়ি এটা বড় জায়গার নাম, ঠিক আছে। সো বা যে ড্যাশ সিউড়ি, সিউড়ি মোটামুটি একটা ছোট শহর, সো অ্যাট সিউড়ি বলা বেটার হবে, ঠিক আছে। বেশ দেখো, যেগুলো বড় শহর বা যদি যেহেতু শহর হিসাবে নিচ্ছি, কিন্তু বড় শহর আর ছোট শহর এই হিসাবে নেওয়া হয়, ঠিক আছে। তো কলকাতা হচ্ছে একটা বিগ সিটি, সেই জন্য বসেছে ইন। আচ্ছা দ্য বুকস আর, দেখো ব্যাগের মধ্যে আছে, ইন দ্য ব্যাগ, বুঝতে পেরেছো? চিলড্রেন আর প্লেইং, দেখো পার্কের মধ্যে খেলছে, এটা লোকেশন তার ভিতরে, তাহলে কি হবে? ইন দা পার্ক, প্লেইং ইন দা পার্ক, বুঝতে পেরেছো? দেখো পরেরটা দেখো কি করবো, টাইম। টাইমের আগে যেমন মান্থ, কোনো মাস থাকলে, ইয়ার থাকলে, সিজন থাকলে, মনে রাখবে মাস হলে ইন, মাসের আগে ইন, ইয়ার্স মানে বছরের আগে ইন, সিজন ইন। এবার পার্টস অফ ডে ইন বসে, এবার সমস্ত পার্টস অফ ডে কিন্তু বসে না, পার্টস অফ ডে মানে হচ্ছে দিনের বিভিন্ন অংশ, সকাল দুপুর বিকেল এগুলো, সন্ধ্যা, তো সব জায়গায় কিন্তু ইন বসে না। দেখে নেবো কোথায় বসে কোথায় বসে না, তার আগে দেখো সি ওয়াজ বর্ন ইন মে, মে হচ্ছে মান্থের নাম, যেহেতু মান্থের নাম ইন, বুঝতে পেরেছো? আচ্ছা হি মেড ইন 2020 ইয়ার্স, ইয়ার্স ইয়ার, একটা ইয়ার্স না লিখলেও চলবে, ইয়ারের নাম, তো যেহেতু ইয়ার তাহলে এখানে কি হবে? ইন, বুঝতে পেরেছো? আচ্ছা ইট ইজ এ হট, আচ্ছা ইট ইজ হট ইন সামার, সামার হচ্ছে কি সিজন, সিজনের যে জন্য এখানে কি বসেছে? ইন সামার। আচ্ছা হি উইল অ্যারাইভ ইন দ্য মর্নিং, মর্নিং হচ্ছে পার্ট অফ ডে, পার্ট অফ ডে এর আগে কি বসেছে? ইন বসেছে, ক্লিয়ার? দেখো এবার কিছু এক্সেপশন আছে, যেমন নাইট, নাইটের ক্ষেত্রে একটা বড় এক্সেপশন, সরি এক্সেপশন কি? আচ্ছা ডোন্ট ইউজ ইন উইথ নাইট জেনারেল, যদি জেনারেল একটা কিছু ইউজ করি, নর্মাল ভাবে ইউজ করি, তাহলে আমরা অ্যাট ইউজ করব, নাকি ইন, ইন ইউজ করা যাবে না, সেই জায়গায় অ্যাট ইউজ করব। আচ্ছা এক্সাম্পল কি দেখো, আই স্লিপ ইন নাইট, ইন নাইট হয় না, অ্যাট নাইট হয়, আই স্লিপ অ্যাট নাইট, আশা করছি বুঝতে পারছো, আই স্লিপ অ্যাট নাইট। আচ্ছা কিন্তু যদি পার্টিকুলার কোনো রাতের কথা বলো, যে একটা নির্দিষ্ট কোনো রাতের কথা বলছো, তাহলে কিন্তু ওখানে ইন বসবে, ইন দা নাইট হবে। দেখো এক্সাম্পল, আই ওক আপ ওয়ান্স ইন দা নাইট, ওয়ান্স কোনো একটা সময়, একটা নির্দিষ্ট করবে যে কোনো একটা রাতে, নির্দিষ্ট একটা রাতের কথা বলা হচ্ছে, সেই জন্য হয়ে যাবে ইন, ক্লিয়ার? সো ইন বসতে পারে যদি কোনো একটা নির্দিষ্ট রাতের কথা বলা হয়, ঠিক আছে। আগে এগুলো শেষ করবো, প্রিপারেশন গুলো প্রত্যেকটা এক একটা একটা করে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শুরু করবো মুখস্থ করা, ঠিক আছে। তো আমাদের সমস্ত কিছু কিন্তু জানতে হবে, আর সমস্ত সিলেবাস কিন্তু আমি শেষ করবো এই সিরিজের মাধ্যমে। তো তুমি কিন্তু প্রত্যেকটা দেখবে এবং পর পর দেখবে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। চলো পরেরটা দেখা যাক কি আছে। আদার স্পেশাল কেসেস, মানে আর কি কি স্পেশাল কেস, দেখো নুন, নুনের আগে অ্যাড বসে, মিড নাইটের আগে অ্যাড বসে, ডন, ডন মানে কি? ভোরবেলা, ডাস্ক মানে গধূলি, তার আগে অ্যাড বসে, ইন মিডনাইট, ইন নুন, ইন ডন, ইন ডাস্ক বসে না, বাকি সব ক্ষেত্রে কি বসে? তোমার ইন বসে। দেখো দ্য সান ইজ ভেরি হট অ্যাট নুন, দেখো নুনের কথা বলছে, নুনের আগে অ্যাট, মিড নাইটের আগে অ্যাট, ডনের আগে অ্যাট, ক্লিয়ার? চল, স্টেট কন্ডিশন এন্ড ক্লোথস, কোন একটা অবস্থা, তার যে অবস্থা বা কোন জামা কাপড় পরে আছে, এসব বোঝানোর জন্য কি হয়? আমাদের কি বসে? ইন বসে। যেমন দ্য হাউস ওয়াজ ইন ডার্কনেস, ডার্কনেস এর অবস্থা, সেই জন্য বলছে ইন ডার্কনেস। আচ্ছা দ্য বয় কেম ইন এ রেড শার্ট, রেড শার্টটা এখানে ইন বসেছে, বুঝতে পেরেছো? হি স্পোক ইন এ লাউড ভয়েস, কেমন করে? জোরে, অর্থাৎ কিরকম? ইন, ইন এ লাউড ভয়েস, বুঝতে পেরেছো? হি স্পোক ইন এ লাউড ভয়েস, প্রথম জোরে কথা, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ সাবজেক্ট অ্যাক্টিভিটি আর ফিল্ড, সাবজেক্ট অ্যাক্টিভিটি ফিল্ড, হি ইজ ইন্টারেস্টেড, কোনো সাবজেক্ট কোনো একটা বিষয়, কোনো একটা কাজ বা কোনো একটা ফিল্ড, যে কোনো ফিল্ড হতে পারে,
ফিল্ড মানে এখানে কিন্তু মাঠ নয়, মাঠ এখানে হচ্ছে কোনো একটা কাজ করার একটা ক্ষেত্র, ক্ষেত্র হিসেবে বোঝায়, ঠিক আছে? সি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, তাহলে সে কিসে ইন্টারেস্টেড? মিউজিকের মধ্যে। আচ্ছা, হি হ্যাজ এ ডিগ্রি ইন সায়েন্স, কিসের ডিগ্রি আছে? সায়েন্স, এটা সাবজেক্ট বোঝাচ্ছে। এটা বোঝাচ্ছে অ্যাক্টিভিটি বা ফিল্ড, এটা বোঝাচ্ছে অ্যাক্টিভিটি। আর এটা কি বোঝাচ্ছে? সাবজেক্ট বোঝাচ্ছে। আর হি, দ্য স্টুডেন্টস টুক পার্ট ইন দ্য কম্পিটিশন, কম্পিটিশন এটা ফিল্ড, এটা কম্পিটিশনের একটা ফিল্ড, ক্ষেত্র, সেখানে কি হচ্ছে? সেই জন্য ইন, ইন দ্য কম্পিটিশন। অর্থাৎ সাবজেক্ট, অ্যাক্টিভিটি এবং ফিল্ড যদি বোঝায় তাহলে কি হয়? ইন বসে। আশা করছি বুঝতে পেরেছো জানো। ল্যাঙ্গুয়েজ, মেটেরিয়াল আর ফর্ম। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মেটেরিয়াল মানে কোনো একটা বস্তু যেটা দিয়ে তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে ফর্ম, কোনো একটা আকার। যেমন দ্য পোয়েম ইজ রিটেন ইন, ইন হিন্দি, দেখো হিন্দি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ আছে, সেই জন্য এখানে কি বসেছে? ইন বসেছে। ক্লিয়ার? দেখো, প্লিজ রাইট দ্য অ্যান্সার ইন ইঙ্ক। ইন ইঙ্ক, ইঙ্ক হচ্ছে এখানে মেটেরিয়াল, যেহেতু এটা মেটেরিয়াল সেই জন্য এখানে বসেছে ইঙ্ক। আচ্ছা, ওয়ার্ডস, সিম্পল ওয়ার্ডস মানে ফর্মের কথা বলছে, ফর্ম, ঠিক আছে? খতরনাক লিখলাম, যাই হোক মুছে দিই। এত সুন্দর লেখা যাবে না, তোমরা শিখে নেবে। তোমাদের কাছে সুন্দর লেখা শেখালে হবে নাকি? কি হবে? ফর্ম, ঠিক আছে? ফর্ম কিসে? ইন, দেখো ফর্মের আগে ইন বসেছে। Am I clear? আশা করছি আই এম ক্লিয়ার। টাইম টেকেন টু কমপ্লিট সামথিং, কোনো কাজ করার জন্য যে সময়টা নেওয়া হয় সেখানেও কি বসে? ইন বসে। কোনো কাজ করার জন্য যে সময় নেওয়া হয় তার আগে ইন বসে। যেমন হি ফিনিশ দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার্স, দেখো 2 ঘন্টার মধ্যে কাজটা করে নেবে, সেই জন্য বলছে ইন। আচ্ছা, দে রিচ দ্য ভিলেজ ইন এ ডে, বলছে একদিনের মধ্যে কোথায় চলে যাবে? তার গ্রামে চলে যাবে, সে গ্রামে পৌঁছে যাবে। তাহলে আশা করছি বুঝতে পারছো প্রবলেম গুলো কি কি বা কোথায় কোথায় হয়। যে রিক্যাপ করে নিয়ে আবার রিভিশন করে নিই। কি হবে? ইন বসে ইনসাইড এ প্লেস, কোনো একটা জায়গার ভেতরে। ইন বসে ডিউরিং টাইম, কি কি টাইম? মান্থ, ইয়ার, তারপরে সিজন অ্যান্ড পার্টস অফ ডে। কোন কোন গুলোতে বসে, কোন কোন না, সেগুলো দেখে নিলাম আমরা। আচ্ছা, যেগুলো বসে না বাকিগুলোতে বসে। আচ্ছা, ইন কি হচ্ছে? ইন স্টেট কন্ডিশন, যেমন ইন ডেঞ্জার, ইন লাভ, ইন ট্রাভেল, এগুলো স্টেট বা কন্ডিশনের মধ্যে বোঝাচ্ছে। আচ্ছা, ইন, আচ্ছা সাবজেক্টের জন্য কি বোঝাচ্ছে? দেখো সাবজেক্ট, ক্লোদিং, ম্যানার, ল্যাঙ্গুয়েজ, এগুলোর জন্য কিন্তু কি বসে? ইন বসে। আর হচ্ছে কতক্ষণ টাইম লাগছে কোনো কিছু করতে, হাউ লং সামথিং টেক্স, কতক্ষণ টাইম নেয় সেটা বোঝানোর জন্য আমরা কি করি? ইন বসাই। ক্লিয়ার? লেট মুভ টু দ্য, সরি, অ্যান্সার গুলো করলাম না, অ্যান্সার গুলো বললে না যে তোমরা। চলো অ্যান্সার করা যাক। দেখো কলকাতা, এটা অ্যান্সার, এটাই ছিল। কি হবে? কলকাতা, তাহলে ইন হবে। তাহলে হি লিভস ইন কলকাতা, বড় শহর। আচ্ছা, দেয়ার আর 7 days ইন এ উইক, এটা উইক, উইকের কথা বোঝাচ্ছে, কি হবে? ইন এ উইক, ঠিক আছে? মে, মে দেখো মাসের কথা বোঝাচ্ছে, ইন মে। তারপরে দ্য ড্রয়ার, ড্রয়ার হচ্ছে দ্য কিজ মানে চাবিগুলো রাখা আছে মধ্যে, ভেতরে, তাহলে ইন, ইন ড্রয়ার্স। আচ্ছা, হি ইজ ইন্টারেস্টেড, দেখো মিউজিক কোনো ক্ষেত্র, তাহলে ইন মিউজিক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দিক বোঝাচ্ছে, সেই জন্য হচ্ছে কি? হ্যাঁ, ইন, ইন দ্য ইস্ট বা এর মধ্যে, সেই জন্য, ঠিক আছে? আর দিকও বোঝাচ্ছে, একটা জায়গাও বোঝাচ্ছে পার্টিকুলার, সেই জন্য। আচ্ছা, দা মাই আঙ্কেল ওয়ার্কস ড্যাশ ব্যাংক, একটা ব্যাংকের মধ্যে কাজ করে, একটা জায়গা বোঝাচ্ছে, ইন এ ব্যাংক, ঠিক আছে? উই মিট দা, উই মিট ইন দা পার্ক, আমরা পার্কের মধ্যে দেখা করেছি স্টার্টে গতকাল। স্টুডেন্টস আর বিজি, স্টুডেন্ট গুলো খুব ব্যস্ত। ড্যাশ দেয়ার স্টাডিজ, দেখো স্টাডিজ কোনো কিছু নিয়ে ব্যস্ত, সাবজেক্ট, এই যে কন্ডিশন ইউ, এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে বিজি ইন দেয়ার স্টাডিজ, কোনো কিছুর মধ্যে ব্যস্ত, সেটাই বলছে। আচ্ছা, ট্রেন উইল অ্যারাইভ দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ঠিক আছে? ইভিনিং, ইন দ্য ইভিনিং, যেখানে নাইট থাকতো তাহলে অ্যাট নাইট, ঠিক আছে? বেশ। দেখো পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। আচ্ছা, পাস্ট, আগের দিন আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট। কি পড়েছিলাম? প্রেজেন্ট ইনডেফিনাইট। বাট প্রেজেন্ট ইনডেফিনাইটে তোমাদের দুটো জিনিস আমি করাতে কিন্তু আগের দিন ভুলে গেছি। প্রথমে সেটা করব, তারপরে এখানে আসবো। আগের দিন ফরম্যাট বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট, বিশ্ববিখ্যাত লেখা রে ভাই। দেখো, এটা আমার পেটেন্ট আছে এই লেখার, ঠিক আছে? এটা অন্য কাউকে দেওয়া যাবে না, শিখে নিও না কিন্তু, বেশ সুন্দর লেখা। প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রথমে আমি কি বলেছিলাম? অ্যাফার্মেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ কাকে বলে? হ্যাঁ বাচক, অর্থাৎ হ্যাঁ বোঝাই, ঠিক আছে? নেগেটিভে কোনো কোনো নো বা নেগেটিভ, নো বোঝাবে কোথাও না কোথাও, এটা ইয়েস সেন্স থাকবে। এবং ইন্টারোগেটিভ কোয়েশ্চেন করা বোঝায়, ঠিক আছে? তো এই তিনটে হচ্ছে আমার ফরম্যাট হয়। আমি শুধুমাত্র আগের দিন অ্যাফার্মেটিভের ফরম্যাটটা বলেছিলাম। অ্যাফার্মেটিভে কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তার মধ্যে কোথাও কোথাও এস বা ইয়েস বসে, এস বা ইয়েস, এই কেসটাও বলেছিলাম।
নেগেটিভের ফরম্যাট আমি বলিনি। নেগেটিভের ফরম্যাট কি হবে? সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। ঠিক আছে? যেমন আই ডু নট লাইক, কি তুমি কি পছন্দ করো না? লাইক, ধরো হিট, তাপ পছন্দ করি না, তাই তো? আচ্ছা, হি ডাজ নট গো টু স্কুল। ওকে, সে কিন্তু স্কুলে যায়নি। দেখছো কত সুন্দর লেখা? দেখো বাবু, তোমাদের ভালো ভালো বলছি, কিন্তু শিখে নিও না বাংলা। টু স্কুল হলো নেগেটিভ। এইবার হচ্ছে কি? ইন্টারোগেটিভ। লিখবো না? ইন্টারোগেটিভ কি হবে? আরটা লিখে দিই, আর আরো ইন্টারোগেটিভ হলো কি হবে? এটার ফরম্যাট হচ্ছে প্রথমে চলে আসবে ডু বা ডাজ প্লাস কি হবে? আচ্ছা, এটা আমি অন্য কালিতে একটু হাইলাইট করে দিই না। আচ্ছা, প্রথমে লিখে নিই, তারপর হাইলাইট করে দেবো। ডু বা ডাজ প্লাস কি হবে? সাবজেক্ট প্লাস কি হবে? ভি1 প্লাস অবজেক্ট। যেমন নিয়ে কোশ্চেন মার্ক হবে একটা। আচ্ছা, যদি যেমন বলি আমি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? কোশ্চেন মার্ক হলো। আচ্ছা, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে গেছে? এরকম। আচ্ছা, আরো কিন্তু একটা জিনিস হয়, সেটা বলে দেবো না মাথায় গুলিয়ে যাবে? চলো বলেই দিই, কেন কোনো জিনিস ছেড়ে রেখে লাভ নেই। এরকম ভাবে লিখছি, এই সাইডটাতে দেখে নাও কি হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। এটা কিভাবে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ হবে এরকম ভাবে। কি দেখো, উদাহরণ দিয়ে প্রথমে বোঝাই, তারপর ফরম্যাট লিখছি। দেখো, ডাজ, এই লাস্টের ফরম্যাটটাই লিখি, ডাজ হি নট গো টু গো টু স্কুল, সে কি স্কুলে যায়নি? দেখো কিরকম ফরম্যাট এলো, দেখো ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস, দেখো কি এলো, নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। আশা করছি ক্লিয়ার হয়েছে, নিয়ে কোয়েশ্চেন মার্ক হবে। আশা করছি এইটুকু ক্লিয়ার আছে তোমাদের। চলো হাইলাইট করে দিই একটু, এগুলো ইম্পর্টেন্ট জায়গা। যেমন এইটা, এই জিনিসগুলো নোট করে নিও, ঠিক আছে? আগের দিন এটা বলা হয়নি, এটা তো আগের দিন বলেছিলাম আমি, এটা কোনো অসুবিধা নেই। এইটা দেখো, সি এ সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস ভি1 প্লাস অবজেক্ট। আচ্ছা, আর ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভের ফর্ম্যাট। আশা করছি তিনটে জিনিস বুঝতে পেরেছো। চলো এইরকমই আমরা শিখে নেবো কিসের? পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইটের ফর্ম্যাট আসলে কি? প্রথমে হয় সাবজেক্ট হয়, তারপরে ভার্বের 2 নম্বর ফর্ম, তারপরে হয় অবজেক্ট। আমরা অনেক উদাহরণ দেখবো, আগে এইটুকু বুঝে রাখো কি হবে? সাবজেক্ট, ভার্বের 2 নম্বর ফর্ম যেটাকে বলা হয় পাস্ট ফর্ম, আর তারপরে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, ভার্বের ফর্ম গুলো কি কে জানো না? যদি কেউ না জেনে থাকো, একবার বলে দিচ্ছি, বাট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো এত কিছু তো একটা সেশনের মধ্যে করা সম্ভব নয়, তো তোমাদের কিন্তু নিজেদেরকেও অল্প খাটতে হবে, এবং তোমাদেরকে একটু কষ্ট করে ভার্বের ফর্ম গুলো তোমাদের মুখস্থ করতে হবে। যদি কেউ চাও যে আমার কাছ থেকে নিতে, তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, আমি ওখানে দিয়ে দেবো তোমাদেরকে ফর্ম গুলো, যেগুলো ইম্পর্টেন্ট দরকার আমাদের মুখস্থ রাখতে হবে ফর্ম গুলো, সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদেরকে, নিজে থেকেই কিন্তু মুখস্থ করতে হবে। আমি এক কিছুটা দেখিয়ে দিচ্ছি, ধরো এইখানেই একটা ফর্ম দেখিয়ে দিচ্ছি, ধরো গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, সি, স, সিন, তারপরে যত বললাম প্লে, প্লেড, প্লেড, হয়ে যাচ্ছি রে, প্লেড। ঠিক আছে? তো এরকম যে ফর্ম গুলো, এই যে 2 নম্বর ফর্মটা দেখতে পাচ্ছ, এই যে 2 নম্বর যে ফর্মটা দেখতে পাচ্ছ, এইটা, এই ওয়েন্ট, ডিড, তারপর হচ্ছে স, প্লেড, এই যে 2 নম্বর ফর্মটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে ভি2। আর পাস্টে ভি2 ফর্মেট ইউজ হবে। এবার দেখো কিরকম, সি ওয়েন্ট টু স্কুল,
স্কুলে গেছে, সি ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ এখানে দেখে বুঝতেই পারছো, কি বুঝতে পারছো যে এখানে ভি টু আছে। এটা কি সাবজেক্ট, এটা ভার্বের 2 নম্বর ফর্ম, প্লাস এটা হচ্ছে দেখো প্রিপোজিশনাল অবজেক্ট, মানে এটা টু হচ্ছে প্রিপোজিশন প্লাস অবজেক্ট, পুরোটাকে আমি অবজেক্ট হিসাবে ধরলাম। হয়েছে? তো দেখো সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, কোনো কঠিন আছে কি? তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনাইটের ফর্ম। নেগেটিভ কি হবে? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট বসবে তারপরে ডিড নট বসবে, সাবজেক্ট বসবে তারপর কি বসবে? ডিড নট। এই ডিড নটটা ইম্পর্টেন্ট, আর যেহেতু এখানে ডিড, তুমি ডিড ডু ডিড এটা ভি টু বটে, সেই জন্য এখানে ভি ওয়ান বসবে, খেয়াল রাখবে এখানে কোনোদিন ভি টু বসবে না, সব সময় ভি ওয়ান, এটা খেয়াল থাকে যেন। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। হি ডিড নট গো, ডিড নট ওয়েন্ট হবে না, ডিড নট গো টু স্কুল, বুঝতে পেরেছো? আচ্ছা, ডিড আছে, সাবজেক্ট আছে, ভি ওয়ান আছে, অবজেক্ট আছে, আর প্রথমে ডিড আগে চলে আসবে, তারপরে কি হবে? আচ্ছা, ডিড প্রথমে চলে আসবে, তারপর সাবজেক্ট হবে, তারপর ভি ওয়ান হবে, তারপর অবজেক্ট হবে, প্লাস কোয়েশ্চেন মার্ক বসবে। দেখো ডিড আগে আসবে, দেখো ডিড সি গো টু স্কুল, ডিড সি গো টু স্কুল, চিন্তা নেই, এগুলো আমি প্রত্যেকটা প্রচন্ড প্র্যাকটিস করাবো লাস্টে। সো এইটুকু আগে বুঝে রাখো, ঠিক আছে? সো দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিংস দ্যাট উই শুড নো অ্যাবাউট পাস্ট ইনডেফিনাইট টেন্স। নাও উই হ্যাভ টু লার্ন হোয়ার শুড উই ইউজ পাস্ট ইনডেফিনাইট টেন্স, কোথায় ইউজ করবো সেটা আমাদেরকে জানতে হবে। কি হবে? কমপ্লিট অ্যাকশন ইন পাস্ট, পাস্টে কোনো ঘটনা ঘটেছে যেটা কমপ্লিট অ্যাকশন হয়ে গেছে, সেখানে আমরা কি বসাবো? পাস্ট ইনডিফিনাইট বসাবো। যেমন টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, একটা কোনো ঘটনা, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড, যেটা শুরু হয়েছিল, অ্যান্ড ফিনিশড ইন দ্য পাস্ট, পাস্টে শুরু হয়েছিল পাস্টে শেষ হয়ে গেছে, কোনো ঘটনা চুকে গেছে, সেটা এখানে কি বসাবো? আমরা পাস্ট টেন্স বসাবো। যেমন আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, কালকে দেখেছি, মুভি দেখা শুরু হওয়া, দেখা কাজ শেষ, সমস্ত কিছু কালকে হয়ে গেছে, পাস্ট ইনডিফিনাইট। আই, আই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভি টু ওয়াচড, আর এদিকে মুভি অবজেক্ট, আর এটা হচ্ছে আমার অ্যাডভার্ব এক্সট্রা বসেছে, ঠিক আছে? বেশ। হি ভিজিটেড দিল্লি লাস্ট ইয়ার, দেখো গত বছরে কাজ মিটে গেছে, দিল্লি যাওয়ার কাজ মিটে গেছে, সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম অবজেক্ট, এভাবে প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিট। নেক্সট ওয়ান ইজ পাস্ট হ্যাবিট, পাস্টে কোনো একটা ঘটনা ঘটতো বা রিপিটেড অ্যাকশন, কোনো কাজকে পাস্টে আগে কেউ করতো, সেই জন্য কি এখন আর হয়তো করে না, এখন আর করে না, যেটা এখন আর করে না আগে করতো। টু এক্সপ্রেস এ হ্যাবিট, একটা হ্যাবিটকে টু রিপিটেড অ্যাকশন, যে কাজটা বারবার রিপিট হতো, ইন দ্য পাস্ট বাট নট নাও, মনে রাখতে হবে এখন কিন্তু নয়। এক্সাম্পল কি হবে? সি ওয়েন্ট টু রিভার এভরি মর্নিং, সে প্রত্যেক সকালে রিভারে যেত, এখন আর যায় না, আগে যেত। উই প্লেড ফুটবল এভরি সানডে, আমরা প্রত্যেক সানডেতে ফুটবল খেলতাম, আগে খেলতাম, ঠিক আছে? সেই জন্য এখন আর খেলি না, সেটা হচ্ছে কি পাস্ট হ্যাবিট, বুঝতে পেরেছো? দেখো পাস্টের কোনো ফ্যাক্ট, মানে অতীতের কোনো একটা কি ফ্যাক্ট, ফ্যাক্ট কাকে বলে? যেটা হচ্ছে আচ্ছা, তাহলে মানে সত্যি কথা, আর এদিকে হচ্ছে কি জেনারেল ট্রুথ, যদি সত্যি কথা হয়, নর্মাল ট্রুথ হয়, তাহলে কি হবে? দেখো টু স্টেট ফ্যাক্টস হুইচ ওয়ার ট্রু, যেটা আগে ট্রু ছিল, ইন পাস্ট আগে ট্রু ছিল, এখন নাও হতে পারে, এখন হতেও পারে, এখন নাও হতে পারে, বাট আগে ট্রু ছিল। সেটা কি হচ্ছে? বা কোনো একটা ঘটনা বলছিলাম, যে দেখো মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফার্মার, গ্র্যান্ডফাদার একটা ফার্মার ছিল, এখন গ্র্যান্ডফাদার ফার্মার থাকতেও পারে, কোনো ব্যবসায়ী হয়ে যেতে পারে, সেটা বড় কথা, কিন্তু আগে ছিল, এটা হচ্ছে সত্যি কথা, জেনারেল ট্রুথ, সেই জন্য হচ্ছে ওয়াজ। পিপল বিলিভ, পিপল বিশ্বাস করে, লোকজন, দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, আর্থ কি পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, যেটা বিশ্বাস করতো, আগে করতো, এখন আর কিন্তু কেউ করে না, আগে করতো। তো আগেকার বিলিভ ছিল, একটা ট্রুথ ছিল, জেনারেল ট্রুথ ছিল এটা, তখন একটা পাস্টের ফ্যাক্ট ছিল, আগেকার দিনে সবাই এটা বিশ্বাস করতো, সেই জন্য এটা হচ্ছে আমাদের কি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। নেক্সট ওয়ান ইজ সিরিজ অফ কমপ্লিটেড অ্যাকশন, কোনো একটা কমপ্লিটেড অ্যাকশন পর 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 বলে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, টু ডেসক্রাইব ওয়ান অ্যাকশন আফটার অ্যানাদার ইন দ্য পাস্ট, একটার পর একটা পাস্টের ঘটনাই বলে যাচ্ছি, তখন এরকম ইউজ করবো পাস্ট ইনডেফিনিট। হি কেম, সে এলো, স্যাট বসলো, এন্ড রেড, এটা রিড নয় রেড, দেখো রিড, রেড, রেড, উচ্চারণ আলাদা, বানান সেম, এটা রেড রেড, এটা হচ্ছে এটা ভি ওয়ান, এটা রিড, ভি টু রেড, ভি3 রেড, এটা ভি টু বটে, ঠিক আছে? না হলে যদি এরকম ভি টু না হতো, তাহলে হি এর সঙ্গে আমাকে যদি প্রেজেন্টে বসাইতে হয়, তাহলে হি রিডস হইতো, বাট এখানে হি রিডস তো নাই, সেই জন্য কি হবে? এখানে আমার এটা ভি টু তে আছে, বুঝতে বুঝতে পারছো তো? প্রত্যেকটা দেখো ভি টু তে আছে, সেই জন্য এটা কি হয়ে গেল? পাস্ট ইনডেফিনাইট টেন্স। আই এন্টার্ড, আমি ঢুকলাম, দ্য রুম, সুইচ অন দ্য লাইট, লাইটটাকে সুইচ অফ করলাম, এন্ড স্টার্টেড স্টাডিং, আমি পড়তে শুরু করলাম, আমি বাড়িতে ঢুকলাম, কি করলাম? সুইচ অন করলাম, আর পড়তে শুরু করলাম। আশা করছি ক্লিয়ার, বুঝতে পেরেছো? বেশ। নেক্সট ওয়ান ইজ উইথ অ্যাডভার্বস অফ পাস্ট, দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিছু পাস্টে অ্যাডভার্ব আছে, যেগুলো আমার টাইমটাকে বুঝিয়ে দেয়, যেমন
ইয়েস্টারডে, এগো, লাস্ট উইক, ওয়ান্স, ইন 2000, তারপর হচ্ছে লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, লাস্ট উইক তো হলোই, ঠিক আছে, দ্য ডে বিফোর, ঠিক আছে, এরকম অনেক কিছু থাকে। তো সেইগুলোর সঙ্গে আমরা কি বোঝাই, আমরা বসাই। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, সিন্স, এই যে সিন্স, সিন্স এর পরে যদি কোনো টাইম লেখা থাকে তো ভালো, আর যদি কোনো সেন্টেন্স তোমাকে লিখতে হয় সেটা সবসময় পাস্ট ইনডেফিনাইটে হবে, ঠিক আছে। যদি সিন্স এর পর তোমাকে কোনো সেন্টেন্স লিখতে হয় সেটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্সে হবে। একটা এক্সাম্পল দেখা যাক, ধরো হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স উই সিন্স উই কেম হেয়ার, ঠিক আছে। তারা সিন্স উই কেম, আর হেয়ারটা বারবার লেখার দরকার নেই, সিন্স উই কেম। এখানে যেহেতু আমরা একটা সেন্টেন্স বা একটা ক্লজ লিখেছি সেটা পাস্ট টেন্সে হওয়া বাঞ্ছনীয় হতেই হবে, কারণ সিন্স, আমি যদি সিন্স বানান কি লিখেছি তোমরা কেউ বলছো না ভুলভাল, আমি ভুল লিখেছি তো? বলো তোমরা, হ্যাঁ? বলবো কি করে, তুমি লাইভে নিচ্ছ না, লাইভে নিতে হবে, যদি তোমরা বলো তা নিয়ে নেবো, বলে দেখো কমেন্টে করো, ঠিক আছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স উই কেম, ওকে। দেখো, উই মেট 2 days এগো, আমরা দেখা করেছিলাম 2 days এগো, এগো আছে, কি আছে, এগো পাস্টের ঘটনা, মেট। তারপরে না, সি রোড এ লেটার ইয়েস্টারডে, ইয়েস্টারডে পাস্ট, ঠিক আছে। আর এটা বললাম সিন্স এর পর পাস্ট, সিন্স এর পর পাস্ট ইনডেফিনাইট, ক্লিয়ার। নেক্সট ওয়ান, এটা কি কি, কমপ্লিটেড অ্যাকশন ইন পাস্ট, পাস্টের কোনো কাজ শুরু হয়ে পাস্টে শেষ হয়ে গেছে, দ্যাট ইজ দ্যাট উইল বি ইন পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট হ্যাবিট আর রিপিটেড অ্যাকশন, বারবার পাস্টের কোনো হ্যাবিট বা রিপিটেড অ্যাকশন পাস্টে ছিল, সেটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনাইট। পাস্টের কোনো ফ্যাক্ট বা ট্রুথ হলে এ সিরিজ অ্যাকশন ইন দ্য পাস্ট, আর হুইচ টাইম এক্সপ্রেস ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এরকম কোনো জিনিস থাকলে পরে কি হবে, তো আমরা, আচ্ছা সরি, আমরা কি করব, পাস্ট ইনডেফিনাইট ইউজ করব, ক্লিয়ার। দেখো, আমরা চেঞ্জ করব নেগেটিভে, এটাকে ট্রান্সফরমেশন বলে না, চেঞ্জ বলে। ট্রান্সফরমেশন আর চেঞ্জের মধ্যে পার্থক্য কি আগে এইটুকু জেনে নি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা করব, আচ্ছা এখনো আমরা শুরু করিনি, করব, বাট তার আগে জেনে নেব ট্রান্সফরমেশন আর চেঞ্জের মধ্যে পার্থক্য কি। চেঞ্জ, এই যে চেঞ্জ করছি নেগেটিভ, মানে এখানে আমার মিনিং অলসো চেঞ্জ, চেঞ্জ, ঠিক আছে। বাট ট্রান্সফরমেশন যখন করব, মিনিং শুড নট বি চেঞ্জ, মানে মিনিং কিন্তু চেঞ্জ হতে পারবে না কিসে, যদি আমরা ট্রান্সফরমেশন করি। দেখো বুঝতে পারবে কোন জিনিসটা আমি কি বলতে চাইছি, দেখো, হি ভিজিটেড হিজ আঙ্কেল ইয়েস্টারডে, আচ্ছা ডিড নট প্লাস ভি ওয়ান দিয়ে আমাদের নেগেটিভ করতে হয়, কিরকম করে করবো, হি ডিড নট, এবার বলো ভিজিটেড হবে না, কি হবে, ডিড নট ভিজিট হিজ আঙ্কেল ইয়েস্টারডে, ক্লিয়ার। আচ্ছা, সি কুক রাইস ইন মর্নিং, কি হবে, সি ডিড নট কুকড হবে না, কুক হবে রাইস ইন দ্য মর্নিং। আচ্ছা, এইটা করে দেবো, তারপরে বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক, মানে ক্লাস ওয়ার্ক, কমেন্ট সেকশনে দেখাবে। দে ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট, দে ডিড নট ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট, ক্লিয়ার। আচ্ছা, এই দুটো তোমাদের, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, হোমওয়ার্কের থেকে বেটার ক্লাস ওয়ার্ক বলাই ভালো, কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। হুম, আচ্ছা, এটা চেঞ্জ কেন বললাম, দেখো, হি ভিজিটেড হিজ আঙ্কেল ইয়েস্টারডে, মানে তার কাকুর সঙ্গে বা জেঠুর সঙ্গে যাই হোক দেখা করেছে গতকাল, এটা কি হয়ে গেল আমার, এটা হয়ে গেল আমার একটা মানে, কিন্তু আমি যদি বলি ডিড নট, মানে দেখা করেনি, এটা মানেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। চল পরেরটাতে যাওয়া যাক, কি করব, আমরা ইন্টারোগেটিভ করব, ডিডটাকে সামনে লাগিয়ে, কিভাবে করব, ডিড, এই ডিড বানান কি দিচ্ছি, তোমরা সত্যি বাবু বলছো না, কি হবে, ডিড সি স্যাং হবে না, সিং,
এ সং ইয়েস্টারডে। ঠিক আছে, দে প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। কি হবে দেখো, ডিড, প্রথমে ডিড দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আচ্ছা, এবার ডিড প্রথমে নিয়ে আসবো, ডিড, তারপরে সাবজেক্ট উই, ফিনিশড হবে না, ফিনিশ V1, তাহলে কি হবে, ফিনিশ আওয়ার হোম ওয়ার্ক। ক্লিয়ার? এগুলো কোশ্চেন মার্ক দিচ্ছি না, কোশ্চেন মার্ক দাও। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় কি করব, ডিড সি নট সিং এ সং ইয়েস্টারডে। ঠিক আছে, যদি বুঝতে পেরেছো, এই দুটো আবার তোমাদের ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক। চল, our task will be to identify whether it is simple, complex or compound. তো আমাদেরকে জানতে হবে যে এটা সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড সেন্টেন্স। বাট at first we have to know what is simple, what is complex and what is compound. এটা জানার জন্য তোমাদের দরকার ক্লজ। ক্লজ জানতেই হবে। তো যারা এখনো ক্লজ দেখোনি, আমি আই বাটনে ক্লজ দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। ক্লজটা কিন্তু তোমাদের কমপ্লিট করা বাঞ্ছনীয়, না করলে এগুলো কিন্তু মাথার ওপর দিয়ে যাবে। আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার পক্ষে 1 ঘন্টা এখন আবার পড়ানো সম্ভব নয়। তো তোমাদের কিন্তু ওটা দেখতেই হবে, আর যারা দেখেছো তাদের তো কোনো অসুবিধাই হবে না। দেখো, আচ্ছা, আমি ক্লজে বলেছিলাম, ক্লজ ক রকমের, 3 রকমের বলেছিলাম। একটা হচ্ছে কি, আচ্ছা প্রথমে ক্লজকে আমরা ভাগ করেছিলাম কি কি, আচ্ছা মেন ক্লজ এবং, আচ্ছা তিনটেই ভাগে আমি প্রথমে বলি, মেন ক্লজ, তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেগুলো ডিপেন্ড করে থাকে। এটা পড়ানোর সময় আমি ফাইনাইট ভাবও পড়িয়েছিলাম। তো হোয়াট ইজ ফাইনাইট ভাব? ফাইনাইট ভাব হচ্ছে এই ধরনের ভাব যেগুলো কি করা হয়, যেগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে পুরো কাজ শেষ হয়ে যায়, ওটার সঙ্গে একটা আমরা কি বুঝতে পারি, আমরা একটা টেন্স বুঝতে পারি। যে ধরনের ভাবগুলো দিয়ে আমরা টেন্স বুঝতে পারি সেটাকে বলা হয় কি, সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাব। যেমন আই আই ওয়ার্ক টু আর্ন মানি। তো দেখো, এই যে পুরো বাক্যটার মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা হবে, দেখো এখানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক অর্থাৎ কাজ করা। তাহলে কি, কাজ করাটা হচ্ছে আমার কি, ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ এইটা দেখে আমি বুঝতে পারছি টেন্স, কিন্তু এই 2 + V1 এখানে যে আর্ন রয়েছে, এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। কারণ কি, এইটা দেখে আমি কিন্তু টেন্স বুঝতে পারবো না। এটাকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। পড়াবো এগুলো, আমি আলাদা আলাদা করে ভিডিও এগুলো দিয়ে দেবো। ইনফিনিটিভ কোনটা, কোনটা হচ্ছে পার্টিসিপেল, কোনটা কোনটা জিরান্ড, এগুলো সবকিছু আমি কিন্তু আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো। বাট আজকে কিন্তু তোমাদের কিন্তু আমি পুরো আগের ভিডিওটা করা উচিত। তার কারণ হচ্ছে কি, আমার পক্ষে আমি তখন ডিটেলসে ফাইনাইট ইনফাইনাইট কোনগুলা কোন ক্লজ সমস্ত কিছু বুঝিয়েছি। তো আমি আর বেশি সময় না নষ্ট করে শুরু করে দিই। যারা দেখে আছো তাদের জন্য সুবিধা, আর যারা দেখোনি তারা দেখে নেবে। দেখো, হি হ্যাজ ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব। অর্থাৎ সিম্পল সেন্টেন্স চেনার জন্য একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। 2-4টে ফাইনাইট ভার্ব থাকবে না, একটাই ফাইনাইট ভার্ব দরকার। অর্থাৎ এই যে সেন্টেন্সটা লিখেছি, এখানে দেখো একটাই ফাইনাইট ভার্ব আছে, একটাই সাবজেক্ট আছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। এম আই ক্লিয়ার? সো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। আচ্ছা, আর একটা ওয়ান কমপ্লিট আইডিয়া, পুরোপুরি একটা আইডিয়া, মানে পুরোপুরি একটা কথাকে পুরোপুরি বোঝাবে। ঠিক আছে, তো এটা কমপ্লিট আইডিয়া বোঝাবে, কে বোঝাবে, এই সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কি থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। দেখো, হি রিডস এ বুক, দেখো হি রিডস, হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এটা কি, সিম্পল সেন্টেন্স, একটাই ফাইনাইট ভার্ব। দ্য বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক, বয়টা বালকটা খেলছে কোথায়, পার্কে। ইজ প্লেইং দেখে বুঝতে পারছি কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ টেন্স বোঝা যাচ্ছে, অর্থাৎ এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ইন দ্য পার্ক এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট।
ঠিক আছে, বাট সরি ইনডাইরেক্ট অবজেক্ট বলা, ঠিক আছে, সমস্ত কিছু পড়ানো আছে, ইনডাইরেক্ট অবজেক্টও কিন্তু আমি ওখানে ক্লিয়ার করেছি। সো দেখো কি আছে, দ্য বয় ইজ প্লেইং ইন দ্য পার্ক। আশা করছি বুঝতে পারছো, তাহলে একটাই ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স। ক্লু কি, কি দেখে বুঝবো একটাই ফাইনাইট কি থাকবে? व्हाट हैपेंड रे बाबा, क्या हो गया? ও আচ্ছা, দেখো অনলি ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে, আর নো সাবঅর্ডিনেট ক্লজ, কোনো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু থাকবে না। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এই সেন্টেন্সের মধ্যে থাকবে না, এটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স কিছুই না, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা এটাকেই বলা হয় মেন ক্লজ, প্লাস সাব অর্ডিনেট ক্লজ। অতএব কি থাকতে হবে? মোর দেন টু, বা মোর দেন টু হতে পারে, টু, টু মেনলি, মোর দেন না লিখে টুই লিখি, টু বা টু এর থেকে বেশিও হতে পারে, যদি ফাইনাইট ভার্ব থাকে, যদি দুটো বেরিয়ে যায় ফাইনাইট ভার্ব, ঠিক আছে, দুটো ফাইনাইট ভার্ব। আর কি থাকতে হবে? একটা সাবঅর্ডিনেট থাকতে হবে, আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। কি কনজাংশন ইউজ হবে? সাবঅর্ডিনেট সরি সাবঅর্ডিনেট কনজাংশন, হ্যাঁ সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ হবে। এই কনজাংশন গুলো তো লেখা আছে মোটামুটি নিচে, দেখো দেখো কি আছে, কি বলছে হিয়ার, আচ্ছা ওয়ান মেন ক্লজ থাকবে, আর ওয়ান বা মোর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা থাকতে পারবে মেন ক্লজ, আর একটা থেকে বেশি থাকবে, একটা বা একটা থেকে বেশি থাকতে পারে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। সাবঅর্ডিনেট ক্লজ এটা ডিপেন্ড করে থাকে মেন ক্লজের উপর, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো আমি বলে দিচ্ছি, যারা ক্লজ পড়োনি তাদের মাথার উপর দিয়ে যাবে, তার জন্য আমার কিচ্ছু করার নেই, কোনো সহানুভূতিও নেই তাদের জন্য, কিন্তু একটাই আমি বলবো, দেখে এসো ভাই। তারপরে দেখো ভাই বোন যেই আছো দেখে এসো, তারপরে কি হচ্ছে দেখো, সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস অন মেন ক্লজ বললাম, দেখো আই নো, আই সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব। তাহলে এই যে আই নো আমি জানি, আমি কি জানি, কি জানি দ্যাট, দ্যাট এটা নাউন ক্লজ পড়েছিলে, হ্যাঁ নাউন ক্লজ, তো কি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু দ্যাট লিঙ্কার হিসাবে যোগ হয়েছে, আর তারপরে লিঙ্কার বলতে এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে যোগ হয়েছে দ্যাট, এবং কি বলেছে হি ইজ অন এট, আচ্ছা নো কি জানি, হোয়াট নিয়ে কোয়েশ্চেন করছি, এটা অ্যান্সার আসছে, এটাকে বলে নাউন ক্লজ, নাউন ক্লজ। তো যেহেতু নাউন ক্লজ, সেই জন্য এইটা আমার কি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজের ভাগই হচ্ছে, সরি সাবঅর্ডিনেট ক্লজের ভাগই হচ্ছে নাউন ক্লজ। তো দিস ইজ অলসো এ সাবঅর্ডিনেট ক্লজ, এন্ড শুধু দেখো সাবজেক্ট প্লাস ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব, এখানে দেখো এখানে ইজটা এখানে ফাইনাইট ভার্ব, ইজ থেকে বুঝছি এটা একটা ফাইনাইট ভার্ব, আচ্ছা নোট একটা ফাইনাইট ভার্ব, আর এই দুটো সাবজেক্ট প্লাস ভার্ব মিলে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, যা বলবে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। মেন প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে হয়ে গেল আমার কি কমপ্লেক্স, বুঝেছ? আচ্ছা হি কে সি কেম, সি কি হবে? সি কেম, সি সাবজেক্ট, কেম ভার্ব, ভার্বের মানে 2 নম্বর ফর্ম, পাস্ট টেন্স বোঝাচ্ছে, ঠিক আছে, ভার্বের মানে পাস্ট টেন্স বোঝাচ্ছে, এটা ফাইনাইট ভার্ব, টেন্স বোঝাচ্ছে এটা দিয়ে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা বিকজ দিয়ে যোগ হয়েছে, তারপরে ইট ওয়াজ রেনিং, ওয়াজটাও একটা ফাইনাইট ভার্ব, কারণ টেন্স বোঝাচ্ছে, দুটো ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। আর এটা দেখো বিকজ দিয়ে যোগ আছে, অর্থাৎ এখানে বিকজ কি বোঝাতে যাচ্ছে, আই কেম বিকজ ইট ওয়াজ রেনিং, আমি এলাম কারণ এটা হচ্ছে আমার কি কি ধরনের ক্লজ, এটাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু ফাইনাইট ভার্ব দিয়ে দুটো ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি হয়ে গেল আমার, তাহলে এটা বুঝতে পেরেছি আশা করছি, যে এটা আমার কোন ধরনের সেন্টেন্স কমপ্লেক্স। দেখবে এই ওয়ার্ড গুলো পাচ্ছ কিনা, কি কি ওয়ার্ড, দেখো ওয়ার্ড গুলো দেখে নাও। আরে ভাই কিধার গয়া, হাইলাইটার, দেখো দ্যাট, বিকজ, হোয়েন, হু, অল দো, সিন্স, ইফ, এছাড়াও অনেক ভার্ব আছে, সমস্ত কিছু ওয়ার্ড গুলো আমি সমস্ত কিছু শিখিয়েছি, দেখে নেবে, তো ওখানেই আছে, সিন্স আছে, হু আছে, হোয়েন আছে, বিকজ আছে, দ্যাট আছে, তারপরে হচ্ছে কি হুইচ আছে, এই সমস্ত কিছু যে আরো পাচ্ছি, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে খুঁজে দেখবে, এগুলো পেলে পরে হওয়ার চান্স আছে, হবেই বলছি না যে কমপ্লেক্স সেন্টেন্সই হবে তা নয়, এগুলো পেলে তারপরে আমি কি কি রুল বললাম, কি কি বললাম, একটা বললাম আমাদের খুঁজতে হবে দুটো ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব খুঁজতে হবে, ফাইনাইট ভার্ব খোঁজার পর খুঁজতে হবে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে এই যে এই তিনটে দেখো থাকবেই, তাহলে সেটা হবে কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। আমার ক্লিয়ার? নেক্সট এই কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সে দু রকম থাকে, দেখো দুটো হচ্ছে কি,
কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত থাকে, দুটোই মেন ক্লজ থাকবে, ঠিক আছে। এদিকেও মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ফ্যান ভয়েস এর মধ্যে একটা থাকবে। ফ্যান ভয়েস কোনগুলো দেখো, এগুলো বলে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে প্লাস তারপরে আবার কি থাকবে, মেন ক্লজ। অর্থাৎ এইখানেও কিন্তু আমার দুটো ফাইনাইট ভার্ব থাকবে। কটা ফাইনাইট ভার্ব থাকবে? দুটো। বাট বোথ দ্য সেন্টেন্সেস উইল বি কি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দুটো সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট হবে, কোনোটাও কিন্তু কি হবে না, ডিপেন্ডেন্ট হবে না, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কোথাও থাকবে না। কি কি দিয়ে যুক্ত হতে পারে? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো ছাড়াও কিছু আছে, বাট এগুলো মনে রাখলেই ফ্যান ভয়েস দিয়ে মনে রাখবে। এ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বয় বাট, তারপরে ও ফর অর, ওয়াই ফর ইয়েট, অ্যান্ড সো ফর এস ফর সো। ক্লিয়ার? দেখো, হি ওয়ার্ক, যদি আমি এইটুকু নিই, হি ওয়ার্ক হার্ড মানে সে কঠোর পরিশ্রম করে। সে পাস করেছে। যোগ করেছি কি দিয়ে? অ্যান্ড দিয়ে। অ্যান্ডটা কি আমার? দেখো এখানে ফ্যান ভয়েসের মধ্যে এতে আসছে অ্যান্ড, এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, তো হি ওয়ার্ক হার্ড, এটা হয়ে গেল আমার কি, এইটাকে বলা হয় আমার মেন ক্লজ। এটা 1 নম্বর মেন ক্লজ, এটাও মেন ক্লজ, এটা 2 নম্বর মেন ক্লজ। ক্লিয়ার? দুটো মেন ক্লজ আছে। দেখো, পাস দিয়ে পাস্ট টেন্স বোঝাচ্ছে, ফাইনাইট ভার্ব আছে দুটো, ওয়ার্ক দিয়ে বোঝাচ্ছে ফাইনাইট ভার্ব আছে দুটো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়। হি ইজ পুয়ার, ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব, হি ইজ অনেস্ট। হি ইজ পুয়ার পুরো মানে বোঝাচ্ছে, হি ইজ অনেস্ট পুরো মানে বোঝাচ্ছে, বাট কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, বাস। ইচ ক্লজ ক্যান বি স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, মানে প্রত্যেকটা ক্লজ কি কি থাকবে, একটা মানে থাকবে, মানে নিজেই দাঁড়াতে পারবে, কোনো কারো সাহায্য দরকার হবে না। এম আই ক্লিয়ার? লেট লেটস মুভ টু দা, আচ্ছা, ভয়েস চেঞ্জের রুলের আগে এই যে কোশ্চেন গুলো ছেড়ে এসেছি, এগুলো দেখে নিই যে কোনটা কি। আচ্ছা, তোমাদের যদি এটা হোমওয়ার্ক দিয়ে দিই, 4টে করে দিই, 4টে হোমওয়ার্ক, ঠিক আছে। এই 4টে আমি করাবো, আর এই 4টে তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর এটা 4টে আমি করে দিই, চলো। হি ইজ রিডিং এ স্টোরি বুক, দেখো হি, সরি, সি আছে, সাবজেক্ট, ইজ রিডিং, দেখো ভার্ব, কি ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব, কারণ এটা দেখে আমি কি বুঝতে পারছি? টেন্স, কোন টেন্স? প্রেজেন্ট ইনফিনিট। এ স্টোরি বুক, অবজেক্ট, তাহলে কি সেন্টেন্স? সিম্পল, একটাই ফাইনাইট ভার্ব আছে, তো সিম্পল। আচ্ছা, আই ওয়েন্ট হোম বিকজ ইট ওয়াজ রেনিং, দেখো আই কি হবে? সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, হোম, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা কি ধরনের ভার্ব? ওয়েন্ট, এটা ফাইনাইট ভার্ব, তার কারণ কি? এটা দিয়ে টেন্স বুঝতে পারছি, পাস্ট টেন্স। বিকজ ইট ওয়াজ রেনিং, আমি যদি পুরোটা বলি বিকজ ইট ওয়াজ রেনিং, শুধু এইটুকু বলে আমি থেমে যাই, এটা কোনো মানে নেই, বাট এখানে ওয়াজ রেনিং, এটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ইটটা সাবজেক্ট। আচ্ছা, বিকজ দিয়ে যোগ হয়েছে, বিকজ হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এখানে বিকজ আমার যেহেতু ইউজ হয়েছে, এটা আমার কি ধরনের সেন্টেন্স হয়ে গেল? এটা হয়ে গেল কমপ্লেক্স। তার কারণ এই যে আই ওয়েন্ট হোমটা একা দাঁড়াতে পারবে, বাট ইট ওয়াজ রেনিং মানে বিকজ ইট ওয়াজ রেনিং যদি আমি পুরোটা বলে নিই, তাহলে কিন্তু কারণ এটা বৃষ্টি হচ্ছিল, কারণটা কি কারণ যদি নাই বললাম, বা কারণের ফলে আমি কি করলাম সেটা কিছু বললাম না, তাহলে কিন্তু এটা কি হবে? সরি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে পরে কি হয়? একটা মেন, সাবঅর্ডিনেটিং কনজাংশন বলছি, সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেটিং ক্লজ এর সঙ্গে যদি মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আচ্ছা, হি ইজ পুয়ার, সে হচ্ছে পুয়ার, বাট হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, দুটোই দেখো মানে বোঝাচ্ছে, বাট দিয়ে বোঝাচ্ছে, এটাও মেন ক্লজ, এটাও মেন ক্লজ, আর এটা হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ফ্যান ভয়েস, FANVOYS, এই বাট হচ্ছে বয়, বি বাট, বুঝেছ? দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা দেখো এই ফ্যান ভয়েসের মধ্যে কিছু নেই, তাহলে কি হবে? এটা হয়ে গেল আমার, হয়ে দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং ক্লজ। আচ্ছা, আর দিস ইজ এর হচ্ছে মেন ক্লজ। কটা ফাইনাইট ভার্ব আছে? দেখো, ইজ একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ বর্ন একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুটো ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা কি হবে আমার? কোন ধরনের সেন্টেন্স? আগেরটা কি বললাম না? আগেরটা হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে, আগেরটা ছিল কম্পাউন্ড, এত কিছু বুঝে নিয়েছিলে। আচ্ছা, 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা হবে কমপ্লেক্স। আর এই যে 4টে, এই 8টা, সরি, হ্যাঁ 4টে, এটা হচ্ছে কি তোমার হোমওয়ার্ক, আমাকে দেখো বলবে যে কোনটা কোন সেন্টেন্স বটে, ঠিক আছে। চলো নেক্সট ওয়ানে যাওয়া যাক, সেটা হচ্ছে রুলস অফ ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার রুল কি 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 মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে, এগুলো দেখবো। অবজেক্ট অফ অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভে অবজেক্ট থাকবে,
প্যাসিভে সেটা সাবজেক্ট হয়ে যাবে। চলো একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাক। চলো, আই ইট ম্যাঙ্গো, কি হয়ে যায়, কাঁইচি কোনাগুনি গুণ হয়, ঠিক আছে। ম্যাঙ্গো ইট মি, তাই তো? দেখো, এইবার যেহেতু এখানে এই যে এটা কি ছিল আমার, এটা ছিল, দেখো অন্য কালি ইউজ করি, ক্লিয়ার হবে। হুম, দেখো, ভাই গেলি কোথায়? এইটা সাবজেক্ট, ইট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখানে যখন বসাবো অবজেক্টটাকে এখানে নিয়ে চলে আসবো, এটা হয়ে যাবে আমার সাবজেক্ট। কোনটা? অবজেক্ট আমার সাবজেক্ট হয়ে গেল। ইট ইট থাকবে না, যদিও আমি চেঞ্জ করছি, দাঁড়াও। এখানে মি, আই থেকে হয়ে গেল চেঞ্জ হয়ে মি, ঠিক আছে। আচ্ছা, এবার ইজ এ আমার ওয়াজ ওয়ার বসাতে হবে। ম্যাঙ্গো, এটা কোন টেন্স, এখন বেশি জানার দরকার নেই, আমি বসাচ্ছি এখন, তুমি দেখো। ইজ, ম্যাঙ্গো ইজ। এবার ইট, এখানে ভি3 বসাতে হয় সবসময়, প্যাসিভ হবে তখন ভি3 হয়ে যাবে, তাহলে ইটেন। তারপরে এখানে একটা বাই বসাতে হয়, তারপরে মি, তাহলে কি হবে, ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। এইটুকু বুঝতে পেরেছো? অর্থাৎ এই একটা জিনিস আমি যেটা বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে কি, সাবজেক্ট আমার অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট আমার সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। দেখো নেক্সট ওয়ান কি, নেক্সট ওয়ান হচ্ছে ইউজ কারেক্ট ভার্ব, বি ভার্ব। কোথায় ইজ, কোথায় অ্যাম, কোথায় আর, কোথায় ওয়াজ, ওয়্যার, উইল বি, কোথায় কি বসাবো, এইগুলো আমাদের ঠিক রাখতে হবে। এগুলো এখন শিখবো না, একটা করে চেঞ্জ করবো, এক একটা টেন্স ধরে ধরে তখন শিখবো। এখন শুধু এটুকু জেনে রাখো ঠিকঠাক জায়গায় বসাতে হবে। আচ্ছা, যেটা আমাদের মেন ভার্ব হবে, সেই মেন ভার্বটাকে কি করবো আমরা, দাঁড়াও আগে কালারটাই চেঞ্জ করি। যেটা আমাদের মেন ভার্ব হবে, সেটাকে আমরা কি করে দেবো, পাস্ট পার্টিসিপেল। অর্থাৎ মেন ভার্ব যে টেন্সেই থাক, যখন প্যাসিভ করবো ওটা ভি3 ফরম্যাট হয়ে যাবে। দেখো যেমন ইট ছিল, ইটেন করে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে ভি3 ইউজ হবে প্যাসিভ ভয়েসে। আচ্ছা, সাবজেক্ট অফ অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভের সাবজেক্ট ছিল, সেটা এজেন্টের সাহায্যে বাই লাগবে, বাই প্লাস প্যাসিভে কিন্তু ও বাই এর পরে ওটা যে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কি কি বোঝালাম, কি কি বোঝালাম শুধু এইটুকু এইটুকু খেয়াল রাখো, কি হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, হয়েছে। ইজ আমার ঠিক করে ইউজ করতে হবে, আর মেন ভার্বে সবসময় ভি3 ফরম্যাট বসবে। কি বললাম, প্যাসিভে ভি3 করবে বসবে, আর এদিকে কি হবে, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। চলো নেক্সট ওয়ান কি, দেখো এখান থেকে আমরা অ্যানালাইজ করব কি আছে। দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক, দে সাবজেক্ট, উইল ফিনিশ ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। অবজেক্ট এখানে আসবে, দেখো অবজেক্ট চলে এলো এখানে, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেল, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেল। উইল বি কোথা থেকে কি হলো শিখবো পরে। ফিনিশ, দেখো ফিনিশ ভি1 ছিল, এদিকে এখানে আমার ভি3 হয়ে গেল, ফিনিশড। বাই একটা লেগে গেল, প্লাস দে, তো দে চেঞ্জ হয়ে গেল কিসে, দেম, এটা আমার অবজেক্ট হয়ে গেল, বুঝতে পেরেছো? এটা সাবজেক্টের একটা অবজেক্টিভ ফর্ম কিন্তু বসেছে, কি চেঞ্জ হয় না হয় সব বলছি। দেখো, হি রোট এ লেটার, হি সাবজেক্ট, রোট ভার্বের 2 নম্বর ফর্ম, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে, এ লেটারটা আগে চলে আসবে, এটা হয়ে গেল অবজেক্টটা আমার সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে গেল। তাহলে ওয়াজ রিটেন, রিটেন হচ্ছে ভি3, আর ওয়াজ কোথায় কি হয় পরে শেখাবো, বাই দেম, বাই হি থেকে হিম হয়ে গেল, হি থেকে হিম। তাহলে বুঝতে পারলো, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, একটা হেল্পিং ভার্ব বসছে, আর ভি যাই থাকুক ভি3 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, সি সাবজেক্ট, এখানে দেখো অবজেক্ট, এ স্টোরি অবজেক্ট, এইখানে গিয়ে সাবজেক্ট। দেখো ইজ ছিল, ইজ রিডিং ছিল, ইজ বিং, রিডিং ছিল ভি1 প্লাস আইএনজি, এখানে দেখো রেড হয়ে গেছে ভি3, বুঝতে পেরেছো? এইটুকু যেটুকু বোঝালাম সেটুকু বোঝো। কি কি বুঝলাম, 1 নম্বর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তারপরে ভি যাই থাকুক, এখানে ভি এর যে কোনো ফর্মে থাকতে পারে, যে কোনো ফর্ম থেকে এখানে ভি3 বসবে, আর হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব কিন্তু বসবে। তাহলে কি হবে, অবজেক্ট, তাহলে অবজেক্টের ফর্ম কি হবে, আচ্ছা, অবজেক্ট প্লাস অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, প্লাস দেখো প্লাস বসবে হেল্পিং ভার্ব, প্লাস ভি3, প্লাস বাই, প্লাস ডুয়ার, ডুয়ার যেটাকে বলবো আমি এখানে অবজেক্ট কি বলবো, অবজেক্ট হিসেবে বসবে। এইটুকু হচ্ছে আমার প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। চলো ইম্পর্টেন্ট নোট কি, দেখো, ট্রানজিটিভ ভার্ব ক্যান বি চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। ট্রানজিটিভ ভার্ব আমি আর বলবো না, যেহেতু অলরেডি বলা আছে। কোথায় বলা আছে, ক্লজের যে ভিডিওটা সেখানে সব বলা আছে, তো দেখে নিও। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বের সময় কিন্তু কি বসবে,
প্যাসিভ ভয়েস চেঞ্জ করা যাবে। যদি ট্রানজিটিভ ভার্ব না হয় তাহলে কিন্তু প্যাসিভ করা যায় না। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, স্কুল, এই যে গো টু স্কুল, গো এর পরে দেখো টু, টু হচ্ছে প্রিপো, প্রিপো মানে প্রিপোজিশন, আর স্কুল হচ্ছে অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট মানে হচ্ছে এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট হচ্ছে কি, কি বললাম, হ্যাঁ ইনডাইরেক্ট অবজেক্ট বলে, এটা কি বলা হয়, ইনডাইরেক্ট অবজেক্ট। আর এই টুটা হচ্ছে কি, প্রিপোজিশনে পড়ে। তাহলে এই ধরনের ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে বলেই নি, যখন বললামই ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট থাকতেই হবে, ডাইরেক্ট অবজেক্ট থাকতে হবে। ট্রানজিটিভ অবজেক্ট মানে পরে ডাইরেক্ট, যেমন আই কাট অ্যান অ্যাপেল, তাহলে হচ্ছে কাট ভার্বের পর ডাইরেক্ট দেখো অবজেক্ট আছে, এই যে অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আর সেইটা এই ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব থাকবে তবেই ভয়েস চেঞ্জ করতে পারবো। যেমন এই আই গো টু স্কুল, এর কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। ঠিক আছে, আশা করছি বুঝেছো। সাবজেক্টকে মাঝে মাঝে আমাদের যদি দরকার না হয় তাহলে আমরা ছেড়ে দিই, মানে ওটা নিয়ে আসি না। যেমন পিপল স্পিক ইংলিশ এভরিওয়্যার, এখানে সাবজেক্ট ছিল পিপল, স্পিক ইংলিশ এভরিওয়্যার মানে লোকজন সব জায়গায় ইংলিশ বলছে। তা এটাকে আমি প্যাসিভ করবো, তখন কি বলবো, ইংলিশ ইজ স্পোকেন এভরিওয়্যার, মানে ইংরাজি সব জায়গায় বলা হচ্ছে। তাহলে ইংলিশটা কি হয়ে গেল আমার এখানে, এই যে এখানে ইংলিশে ছিল অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হয়ে গেছে, বাট এখানে যে মেন সাবজেক্ট ছিল মাঝে মাঝে উড়িয়েও যেতে পারে, যে একদম বুঝবেই তা নয়। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আলাদা রুল আছে, ইম্পারেটিভের আলাদা রুল, অবজেক্টিভের সমস্ত কিছু রুল আছে। সমস্ত কিছু জানবো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে শিখবো, সমস্ত কিছু শিখবো। আর নাম্বার আমাদের বাড়াবো আমরা, তাই তো। চল তারপরে তো দেখা যাক চেঞ্জ অফ প্রোনাউন। কি কি প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, দেখো আই থেকে মি, এটা মুখস্থ করতে হবে। ওই থেকে আস হয়ে যায় চেঞ্জ হয়ে, ইউ থেকে ইউই থাকে, হি থেকে হিম হয়ে যায় চেঞ্জ হয়ে। আচ্ছা, সি থেকে হার, ডে থেকে দেম, আর ইট থেকে ইট। এটা চেঞ্জ হয় অ্যাক্টিভ প্যাসিভ অনুযায়ী চেঞ্জ হয়, এটা প্যাসিভে বসে, এটা বসে অ্যাক্টিভে। বুঝতে পেরেছো। নেক্সট ডে থেকে আমরা টেন্স অনুযায়ী প্র্যাকটিস এবং শিখবো এবং প্র্যাকটিস করা শুরু করে দেবো। ঠিক আছে, চলো। নেক্সট ওয়ান ইজ ন্যারেশন। ন্যারেশনের কি কি রুল আছে, দেখো প্রোনাউন কিভাবে চেঞ্জ হয়। প্রোনাউন চেঞ্জ কিন্তু আমাদের অনেকটা আইডিয়ার উপর ডিপেন্ড করছে। ফার্স্ট পার্সন থাকলে চেঞ্জ হয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। দেখো আমি বলবো, এই জিনিসটা যখন তোমরা করবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন জাস্ট পড়ার মতো পড়ে রাখো, যখন প্র্যাকটিস করাবো এটা ভালোভাবে বোঝাবো যে কিভাবে কোন কি ভেবে না ভেবে আমাদেরকে চেঞ্জ করতে হয়। যদিও ফার্স্ট পার্সন থাকলে পরে এদিকে চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট টু রিপোর্টিং ভার্ব অনুযায়ী। আচ্ছা, রিপোর্টিং ভার্ব কোনগুলো, দেখো আমি একটা উদাহরণ দিয়ে, এখানে উদাহরণ আছে বোঝাই। হি সেড, হি হচ্ছে এখানে সাবজেক্ট, সেডটাকে বলা হয় কি, রিপোর্টিং রিপোর্টিং ভার্ব। এই যে আই এম হ্যাপি, এটাকে বলা হয় রিপোর্টেড সেন্টেন্স। ক্লিয়ার, দেখো। আর এই যে এগুলো দেখো এখানের মধ্যে দেখো। আর সেকেন্ড পার্সন কে চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট হিসেবে চেঞ্জ হয়। এত এখন কিছু বুঝতে পারবে না, বুঝতে হবেও না, কোনো অসুবিধা নেই, এইটা এখন বাদ রাখো। আমি তোমাদেরকে বোঝাবো, কখন বোঝাবো, যখন আমরা ডাইরেক্ট প্র্যাকটিসে যাবো। এটা যেমন ডাইরেক্ট প্র্যাকটিসের মধ্যে এই যে এই জিনিসটা বোঝানো সম্ভব। যেমন হি সেড আই এম হ্যাপি, সে বললো কি, আমি হলাম কি, খুশি। তাহলে আমি খুব খুশি, তাহলে এই যে আই এম হ্যাপি। হি সেড, সে বললো, সে বলেছে মানে সেই হ্যাপি বটে। ভালো করে ভাবো, সে বলেছে আমি হ্যাপি, সে বলেছে আমি হ্যাপি, তার মানে সে বলেছে, সে হচ্ছে হ্যাপি। সে বলেছে, কার কথা বলেছে, নিজের কথাই বলেছে। নিজে বলতে আমি যখন উঠিয়ে দেবো এটা, আইটা হি হয়ে যাবে। বুঝতে পেরেছ, মানে সে বলেছে সে হয় হ্যাপি। আমি আগের দিনই বলেছিলাম এটা কি, লাগান ভাজান অনেকটা, মানে পরনিন্দা পরে চর্চা যেমন করো সেরকম ব্যাপার। ন্যারেশন চেঞ্জ মানে একজনের কথা শুনে এলে তুমি নিজের মতন করে বললে, সেটা হচ্ছে কি আমাদের ন্যারেশন চেঞ্জ। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো টেন্স, এই জিনিসটা ভালো করে শিখতে হবে। যদি আমাদের রিপোর্টিং ভার্ব যেটা বললাম, সেটা যদি পাস্ট টেন্সে থাকে, দেখো আমি যদি বলি হি সেজ, এটা আমার প্রেজেন্টে আছে, তাহলে হবে না। হি উইল সে, যদি বলি এটা দেখো আমার ফিউচারে আছে, এটাও হবে না, এটাতেও চেঞ্জ হবে না, এটাতেও কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জ, ঠিক আছে, নো চেঞ্জ, এটাতেও নো চেঞ্জ। বাট যদি হি সেড বললাম, অর্থাৎ এখানে দেখো পাস্টে আছে, তাহলে চেঞ্জ হবে।
চেঞ্জ, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, এই যে ইনডাইরেক্ট স্পিচ যদি থাকে, ইনডাইরেক্ট ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করব, তখন পাস্ট ইনডিফিনাইট যদি আমাদের রিপোর্টিং যে রিপোর্টেড স্পিচ থাকবে, রিপোর্টেড স্পিচ মানে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, এখানে উদাহরণ দিই, তাছাড়া বুঝতে পারবে না, উদাহরণ না দিলে বোঝানো সম্ভব নয়। হি সেড, আমি বললাম আই অ্যাম টায়ার্ড, হয়েছে। দেখো এখানে সেড আছে মানে ভার্ব কি আছে, এটা হচ্ছে আমার পাস্টে আছে। সেড আছে মানে কিসে আছে, সেড আছে মানে আমার পাস্টে আছে। আরে বোঝা কেন যায় না, ঠিক আছে, এটা পাস্টে আছে, সো দিস ইজ ইন পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স থাকলে চেঞ্জ হয়, কি হয়, কোনটা চেঞ্জ হয়, এই যে রিপোর্টেড স্পিচটা আছে এইটার টেন্স চেঞ্জ হয়ে যাবে। এইটা কোন টেন্সে আছে দেখো, আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, অ্যাম দেখেই বুঝতে পারছো যে এটা আছে আমার কিসে, এটা আছে আমার প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, কিসে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টে আছে। প্রেজেন্ট ইনডেফিনাইট কি হিসাবে চেঞ্জ হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে হয়ে যায় পাস্ট ইনডেফিনাইট। সো আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, কিরকম করে করবো দেখো, হি লিখবো, হি টোল্ড, বা সেটও রাখতে পারো, কোনো এখন অসুবিধা নেই। নিয়ে এখানে একটা দ্যাট লাগাবো, দ্যাট আমি হচ্ছে টায়ার্ড, আমি বলতে কে, হি, সেই টায়ার্ড, তাহলে হি। আচ্ছা হি এর পরে অ্যাম, পাস্ট টেন্সে কি হয়ে যাবে দেখো, পাস্ট টেন্সে দুটো হেল্পিং ভার্ব বসে, একটা বসে ওয়াজ, একটা বসে ওয়্যার, এটা কি বসে, ওয়াজ, একটা ওয়্যার। আচ্ছা হি এর পরে কোনটাকে বসাবো বলো, ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো, হি সিঙ্গুলার তাই এখানে ওয়াজ বসবে। তাহলে হি টোল্ড দ্যাট হি ওয়াজ, হি টোল্ড দ্যাট সে বলছে কি, দ্যাট হি ওয়াজ সে হয় কি টায়ার্ড। দেখো এটা পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে গেল, পাস্ট ইনডিফিনাইট হলো। তো এই যে রিপোর্টেড স্পিচ আছে এইটার টেন্স চেঞ্জ হয়ে যায় কখন, যদি রিপোর্টিং যে ভার্ব সেটা যদি পাস্টে থাকে তবেই। যদি এই যে এটা সেট থাকলো তবেই হলো, মানে এটা যদি আমার পাস্টে থাকে তবেই চেঞ্জ হবে, যদি পাস্টে না থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার দেখো, তারপরে হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইটে চেঞ্জ হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে, আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আর ফিউচার উড হয়ে যায়, কি বললাম, ফিউচারে উইল থাকলে উড হয়ে যায়, শ্যাল থাকলে শুড হয়ে যায়, এরকম ভাবে চেঞ্জ হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা। আর এটা যদি পাস্ট পাস্ট ইনডিফিনাইট হলো, এবার যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আচ্ছা, পাস্ট পারফেক্ট থেকে কোনো চেঞ্জ হয় না, পাস্ট পারফেক্টই থেকে যায়। আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো এবার নেক্সট জিনিস, আচ্ছা টাইম প্লেস আর ওয়ার্ডের কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যায়, মুখস্থ করবে, ঠিক আছে। নাও থেকে দ্যান হয়ে যায়, টুডে থেকে দ্যাট ডে হয়ে যায়, টুমরো থেকে দ্য নেক্সট ডে হয়ে যায়, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়, এগুলো মুখস্থ করার কাজ আমাদের। হেয়ার থেকে দে আর, ঠিক আছে। তারপরে হচ্ছে দিস থেকে দ্যাট, আচ্ছা দিস থেকে দোজ, তারপরে এগো, ঠিক আছে, এটা লেখা নেই, এগো, দেখা হলো না ভালো, মুছে মুছে দেখা, আমার 500 কোটি টাকা দামের লেখা, ভালো করে লিখতে হবে। দেখছো কি মাথাতে ভূত চেপেছে, খালি শুধু জি লিখছি খালি। एगो, एगो থেকে হয়ে যাবে বিফোর, এগো সে হয়ে যায়গা বিফোর, ঠিক আছে। আর কাম থেকে গো, ঠিক আছে, এগুলো চেঞ্জ হয়ে যায় কিছু কিছু। বেশ, এইবার আমরা নেক্সট আমরা ভোকাবুলারি সেকশনে চলে এসেছি। আচ্ছা কোনো কি আমি তোমাদের কিছু করতে দিয়েছিলাম, আশা করছি দিইনি না, দিয়েছিলাম বলতে আগের দিনের মুখস্থ করতে দিয়েছিলাম এইগুলো, বাট এইখানে কিছু দিয়েছি না, মনে হয় দিই নাই, চলো ঠিক আছে দেখে নি একবার। না, এখানে কোনো কিছু চেঞ্জ করতে দিই নাই, হয়তো কোনো কিছু দিই নাই, ঠিক আছে। চলো চলো চলো, ফ্রেজাল ভার্ব, এখানে ফ্রেজাল ভার্ব পড়বো, কালারটা চেঞ্জ করি, ওয়েট এ মিনিট বন্ধুরা, কিভাবে ফ্রেজাল ভার্ব করবো, বাংলা অর্থ করবো, এক্সাম্পল করবো, ঠিক আছে। আমি যেগুলো স্টার্ট দেবো সেগুলো ভালোভাবে করবো, যেগুলো স্টার্ট দেবো না যেগুলো পড়ে নেবো। দেখো, বিয়ার উইথ মানে সহ্য করা বা ধৈর্য ধরা, প্লিজ বিয়ার উইথ মি ফর এ ফিউ মিনিটস, বিয়ার উইথ ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, আমার কিছুক্ষণ আমাকে সহ্য করো, তার মানে বিয়ার আউট সমর্থন করা বা, ঠিক আছে কোনো ব্যাপার না, এ করা প্রমাণ করা বা এই করা যাই হলে হলেও
আচ্ছা, বি আর আউট, ঠিক আছে, হলো বি আর অন, সম্পর্ক থাকা, প্রভাব ফেলা, পড়ে নিও। বি আর অ্যাওয়ে, ইম্পর্টেন্ট। যেগুলো স্টার দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। আমি সব কেন লিখেছি, কারণ তোমাদের সমস্ত কিছু জানা দরকার, বাট আমি মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। এইগুলোই করবে, হয়ে যাবে, এতেই হয়ে যাবে। ঠিক আছে, বি আর ডাউন। আচ্ছা, বি আর অ্যাওয়েটা দেখে নাও, জেতা পুরো জয় করা বা জেতা। সি পোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ জিতলো, ঠিক আছে। হুম। বি আর উইথ, বি আর উইথ হয়ে গেল, বি আর অ্যাওয়ে হয়ে গেল, বি আর ডাউন বা আপান, ঠিক আছে, পড়ে নেবে। বি আর ডাউন মানে চাপ প্রয়োগ করা বা দমন করা। বি আর অফ মানে প্রথায়িত করে দূরে সরিয়ে নেওয়া। বি আর আপ মানে সাবসেপে সহ্য করা। বি আর ডাউন আপন মানে যে ঝাঁপিয়ে পড়া। বি আর অ্যাওয়ে ফ্রম দিক পরিবর্তন করা। আর বি আর ইন মাইন্ড মনে রাখা। ঠিক আছে, এইটা একটু দেখে রেখো, বি আর অ্যাওয়ে ফ্রম কোষ, ঠিক আছে। বি আর অ্যাওয়েটা একটু দেখে রেখো, যে ফ্রম যদি থাকে মাঝে মাঝে, এই যে বি আর অ্যাওয়ে মানে জয়লাভ করা বা পুরস্কার জেতা, মাঝে যদি এরকম চেঞ্জ করে দেয় তাহলে প্রবলেম হতে পারে, বা দেখে। বাকি এই যে দুটো দিলাম সেগুলো ভালোভাবে মুখস্থ করবে। আর আমার এতটা এখন আর মনে হচ্ছে না যে সম্পর্ক থেকে প্রভাব ফেলা, সমর্থন করা। বি আর অনটা একটু দেখে রেখো, বি আর অনটা স্টার মারছি না, বাট দেখে রেখো ভালো করে। হুম, আর এইটা একটু দেখে রেখো, বাকিগুলো তো দেখার দরকার নেই, মানে জাস্ট পড়ে নিও, মুখস্থ মুখস্থ হয় হবে, না হয় না হবে, বাট যেগুলো বললাম সেগুলো কিন্তু ভালোভাবে করবে। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোনটা, বি আর উইথ আর বি আর অ্যাওয়ে, খুবই ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়, ঠিক আছে, মাধ্যমিকের ক্ষেত্রে। বেশ, দেখো পরেরটা কি, সাইনো আর অ্যান্টো। সাইনো মানে হচ্ছে কি সিনোনিমস, আর অ্যান্টো মানে হচ্ছে অ্যান্টোনিম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম হচ্ছে বিপরীত অর্থ, সরি, বিপরীত শব্দ, ঠিক আছে। অ্যাবেন্ডন, অ্যাবেন্ডন মানে হচ্ছে ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করাকে বলে অ্যাবেন্ডন। যেমন এই সাইনো কি হবে, ডেজার্ট, ফোরসেক, ডেরিলিকশন, ডিসকন্টিনিউ, লিভ, আনরেস্ট্রেন্ট। দেখো অ্যাবেন্ডন মানে ত্যাগ করা, এই ওয়ার্ড গুলো তার সঙ্গে মুখস্থ করবে। আমি আগের দিন দুটো দিয়েছিলাম, মুখস্থ করে এসছো তোমরা? আচ্ছা, ঠিক আছে, যদি করে এসছো ঠিক আছে, আর না করেছো আমি এই যে এগুলো দিচ্ছি, এগুলো লাস্টে কিন্তু আমি কি নেবো, মক টেস্ট নেবো একটা, সমস্ত কিছু যেগুলো যেগুলো এই সপ্তাহ ধরে করাবো তার একটা মক টেস্ট আমি দেখি কবে নিতে পারছি। একটা মক টেস্ট কিন্তু আমি নেবো 5 তারিখ, 7 তারিখে মনে হয় সানডে পড়ছে, যদি 7 তারিখ হচ্ছে তো 7 তারিখ নেবো, ঠিক আছে। সানডে, সানডে করে নেবো, সানডে বা দেখছি টাইম পাচ্ছি। এই সপ্তাহের শেষে কিন্তু একটা মক টেস্ট নেবো, ঠিক আছে। তো রেডি থেকো, পড়ে রেখো। আচ্ছা, রিটেন, সাপোর্ট, কনস্ট্যান্ট, কন্টিনিউ, কেপ্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কি, রিটেন মানে রাখা, ত্যাগ করা ছিল, এখানে রিটেন করা মানে হচ্ছে ধরে রাখা। আইপিএল দেখো, আইপিএল এ রিটেন করে রাখা না, মানে ধরে রাখছি, ঠিক আছে। সাপোর্ট করা, কনস্ট্রেন্ট করা, কন্টিনিউ করা, কেপ্ট, এগুলো হচ্ছে সবই অ্যান্টোনিম, মানে ত্যাগ করা, যেগুলো ছিল কি, ডেজার্ট করা, ত্যাগ করা, ছেড়ে দেওয়া কাউকে, ফরসেক করা, ডেরিলিকশন, ডিসকন্টিনিউ, লিভ, আনরেস্ট্রেন্ট, এই সমস্ত কিছু হচ্ছে ত্যাগ করার সিনোনিম। অ্যান্ড অ্যান্টোনিম কি কি হবে, রিটেন, সাপোর্ট, কনস্ট্রেন্ট, কন্টিনিউ, কেপ্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই ক্যান্ডিড? ক্যান্ডিড মানে স্পষ্ট একদম, যে তোমরা দেখেছো ইনস্টাগ্রামে ক্যান্ডিড ভিডিও তোলো, ক্যান্ডিড ছবি তোলো। ক্যান্ডিড মানে কি, স্পষ্ট একদম, যেমন তেমনটাই, কোন রকম আলাদা কোন রকম ভান করা বা আলাদা কোন রকম ব্যাপার ট্যাপার নেই, যেমন সেটা তেমন এরকম ভাবে। তো সেটা হচ্ছে আমার স্পষ্ট, যেমন সাইনো কি হবে, এটা ফ্র্যাঙ্ক, অনেস্ট, ফোর্থরাইট, ব্লান্ট, ডাইরেক্ট, আউটস্পোকেন, স্ট্রেট ফরওয়ার্ড, তারপর হচ্ছে ডেভিয়াস। আচ্ছা, এইটুকু আগে বলে সাইন। কি ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানে হচ্ছে একদম স্পষ্ট, যেটা বলে অনেস্ট, সৎ, ফোর্থরাইট, ব্লান্ট, ডাইরেক্ট, আউটস্পোকেন, স্ট্রেট ফরওয়ার্ড, প্রত্যেকটাই কি স্পষ্ট সিনোনিম, মানে প্রত্যেকটা একই, মানে বলতে গেলে কাছাকাছি, মানে একই রকম। স্ট্রেট ফরওয়ার্ড মানে একদম সামনাসামনি বলে দিলে, স্পষ্টবাদী, স্পষ্ট বলে দিলাম, এরকম ব্যাপার। অ্যান্টোনিম হচ্ছে কি, ডেভিয়াস, কানিং, আর্টফুল, ডিসাইডফুল, বায়াস, ট্যাক্টফুল, মানে প্রত্যেকটা চালাক, চতুর, একটু মানে নিজেদের মধ্যে কি থাকে, ওই ওই চালাকি টালাকি থাকে, এরকম ব্যাপার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার সিনোনিম, অ্যান্টোনিম। অ্যান্ড আমাদের কি শেষ হলো, ভোকাবুলারি সেকশন শেষ হলো। নাও উই উইল কন্টিনিউ উইথ writing skill, and it will be processing writing, as we promised that in this week we will do only processing writing. Okay, so দাঁড়ান ওকে জল খেয়ে নি, তারপরে দেখছি।
চলো শুরু করা যাক। কি আছে? প্রিপেয়ার অফ ওআরএস, প্রিপারেশন অফ ওআরএস সলিউশন। ঠিক আছে, প্রিপেয়ার করতে হবে আমাদের কি ওআরএস সলিউশন, কোনগুলো এই পয়েন্ট গুলো দেখে। চলো আগের দিনের মতনই আমরা লিখে নেবো। কিভাবে লিখবো চলো দেখা যাক। টাইটেল দেবো, কি দেবো? প্রিপারেশনই দিই, এই টাইটেলটাই থাকুক, চেঞ্জ করবো না আমরা। প্রিপারেশন অফ ওআরএস একটু দাঁড়াবে, ঠিক আছে? একটু প্রিপারেশন অফ, যদি হাতের লেখা বুঝতে না পারো বলবে আমাকে, ঠিক আছে? প্রিপারেশন অফ ওআরএস। তো প্রথমে লিখতে বলেছে ইন্ট্রোডাকশন দিতে হবে, ওআরএস টা কি, একটা কিছু একটা লাইন লিখতে, ঠিক আছে? সো ওআরএস ইজ নিডেড হোয়েন, হোয়েনটা লিখলাম না, ওই লিখে দিলাম, ঠিক আছে? চলো ইয়েস করি। নিডেড হোয়েন উই বিকাম ডিহাইড্রেটেড, ডিহাইড্রেটেড, ঠিক আছে? যখন আমরা কি হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায় বা ডিহাইড্রেশনে ভুগি, মানে জল আমাদের শরীরের মধ্যে কমে যায়, তখন ওআরএস আমাদের দরকার হয়, তাই তো? আচ্ছা, ওআরএস ক্যান বি, বা দিস লিখে দাও, দিস বা ইট, ইট নেবো, ইট। It can be, what is it needed when you become dehydrated? It can be prepared by following some easy steps. কি বলতে পারি? ওই ক্যান বি, ইট ক্যান বি প্রিপেয়ার্ড, মানে ইট বলতে ওআরএস ক্যান বি প্রিপেয়ার্ড বাই ফলোইং সাম ইজি স্টেপস, কিছু সহজ সরল পথ অবলম্বন করে আমরা কিন্তু ওআরএস তৈরি করতে পারি। তো সো ওআরএস তৈরি করার জন্য এবার কি আছে দেখো, পরপর স্টেপ গুলো লেখা আছে। আর বলেছিলাম অ্যাট ফার্স্ট এইসব দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? তাহলে কি করব? অ্যাট ফার্স্ট উই টেক টেক এ গ্লাস। আচ্ছা, গ্লাস নেওয়ার আগে একটা কাজ করে নি, আগে জলটা গরম করে নি, ঠিক আছে? অ্যাট ফার্স্ট বয়েল, বয়েল সাম ওয়াটার ইন এ প্যান। একটা প্যান নিলে বা যাই হোক কিছু একটা নিলে, নিয়ে জলটাকে গরম করে নিলে। নাও টেক এ গ্লাস অ্যান্ড pour the boiled water into the glass. গ্লাসের মধ্যে জলটা ঠান্ডা ঢালো, ঠিক আছে? জলটা একটু ঠান্ডা হতে দাও। ওয়েট ফর, আচ্ছা এখানে একটা নিতে ভুলে গেলাম, কি হবে? নেক্সট, আফটার দ্যাট, ঠিক আছে? আফটার ওয়েট ফর সাম টাইম টু কুল ডাউন দ্য ওয়াটার। জলটা একটু ঠান্ডা হোক। নাও অ্যাড sugar and salt with this solution, ঠিক আছে? না অ্যাড সুগার, সুগারই করো, এবং কি করবে? সল্ট যোগ দাও, কার সঙ্গে? আচ্ছা সলিউশন, আচ্ছা এই সলিউশনে তুমি এটা প্রপার প্রপোর্শন লিখে দিতে পারো, মানে ঠিকঠাক অনুপাতে দিতে হবে। উইথ, আচ্ছা সল্ট উইথ দি সলিউশন, লাস্টে লিখে দিই। চলো, ইন
প্রপার প্রপার সলিউশন কোথায় তৈরি হয়েছে? সলিউশন তো হয়ই নাই না, এখন তো সলিউশন হয় না। এখন তো শুধুমাত্র ঠান্ডা করেছি আমরা জলটা, সলিউশন তো কিছু ভুলিনি, তাহলে সলিউশন লেখা যাবে না। তাহলে কি করবো, অ্যাড সুগার অ্যান্ড সল্ট উইথ ওয়াটার ইন এ প্রপার ইন এ প্রপার প্রপোর্শন। ঠিক আছে, নির্দিষ্ট অনুপাতে আমরা সুগার এবং সল্টকে ওয়াটারের সঙ্গে মিক্স করবো। আচ্ছা, তারপর কি করবো দেখো, স্টির ওয়েল মানে ভালোভাবে ঘেঁটে নেবো। দেখো প্রথমে অ্যাড সুগার ওয়াটার করলাম, তারপরে বয়েল করেছিলাম, প্রথমে প্রথমে বয়েলটা লিখবে, তারপর গ্লাস নিয়ে আসবে, বা গ্লাসটা আগে নিয়ে এসে তারপর বয়েল করে হতে পারে, গ্লাসে করে থেকে বয়েল করে না, তো বয়েল করে নেবো আগে জলটা, তারপর গ্লাস নিয়ে আসবো, তো সুগার সল্ট এসব ইউজ করবো, এবং তারপর স্টির ভালো করে এবার গুলে নেবো। আচ্ছা, নেক্সট নেক্সট কি করবো, স্টির দিস মিক্সচার ওয়েল। ঠিক আছে, ভালো করে কি করবো, গুলে নেব। So that all of them can be dissolved। ঠিক আছে, সমস্ত কি যেন can be dissolved। সমস্ত কি যেন ভালোভাবে গুলে যায়, বুঝতে পেরেছো? তারপরে কি করব, এবার রেডি হয়ে গেল ওআরএস। বলছেন ফাইনালি মেস ওআরএস ইজ রেডি টু সার্ভ টু সার্ভ সার্ভ দ্য পেশেন্ট। ঠিক আছে, দেখো জানি একটু তাড়াতাড়ি লিখলাম, তার কারণ অনেক অনেক বড় হয়ে গেল ভিডিওটা, বাট দেখো একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, হাইলাইট করে দিচ্ছি, দেখো কি বলেছে। কি বলেছে দেখো, বলেছে প্রিপারেশন অফ ওআরএস, এখানে তৈরি করতে বলেছে। আরে কোথায় গেল রে ভাই, প্রিপারেশন অফ ওআরএস সলিউশন। ওআরএস সলিউশন কিভাবে তৈরি করবো, প্রথমে দেখো, প্রথমে টাইটেল লিখতে হয়, টাইটেল লিখলাম, টাইটেল দেখো ওখানে দেওয়াই ছিল, ওখান থেকে লিখে নিয়েছি আমরা, প্রিপারেশন অফ ওআরএস। ওআরএস ইজ নিডেড হোয়েন উই বিকাম ডিহাইড্রেটেড। যে ওআরএস আমাদেরকে দরকার হয় যখন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই। ডিহাইড্রেটেড, ডিহাইড্রেটেড মানে কি, মানে হচ্ছে জল, শরীরের মধ্যে জলের পরিমাণ যদি কমে যায়, অনেকে যদি স্যালাইন ওয়াটার দেয় না, স্যালাইন চড়িয়ে দেয়, ওই যে স্যালাইন যে কাজ করে কি, ওআরএসটা ওরাল রিহাইড্রেশন সলিউশন। তো লিখতে পারি আমরা, ইট ক্যান বি প্রিপেয়ার্ড, এটা তৈরি করা যেতে পারে কিভাবে, বাই ফলোইং, কিছু ফলো করে, বাই সাম ইজি স্টেপস, কিছু ইজি স্টেপস আছে সেগুলোকে ফলো করে আমরা করতে পারি কি, ওআরএস তৈরি। অ্যাট ফার্স্ট, প্রথমে বয়েল সাম ওয়াটার ইন এ প্যান, একটা প্যানের মধ্যে জলটাকে গরম করব। নাও, এখন, টেক, এই যে নাও এগুলো কানেক্টর। ঠিক আছে, অ্যাট ফার্স্ট, নাও, তারপরে এই যে আফটার, তারপরে হচ্ছে এখানে আবার নাও ইউজ করেছি, নেক্সট ইউজ করেছি, এগুলো হচ্ছে কি কানেক্টর। বলছে কি, টেক এ গ্লাস অ্যান্ড পোর দ্য বয়েলড ওয়াটার ইনটু দ্য গ্লাস। বলছে আমরা কি করব, একটা গ্লাস নেব এবং ওই যে বয়েলড গরম জল করেছিলাম সেটাকে ওই গ্লাসের মধ্যে ভরবো। আফটার, ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ ওয়েট করবো, টু কুল ডাউন দ্য ওয়াটার, জলটা যেন ঠান্ডা হয়ে যায়। নাও, এবার কি করব, অ্যাড সুগার, সুগার অ্যাড করব, অ্যান্ড সল্ট, সল্ট অ্যাড করব, উইথ ওয়াটার, জলটার সঙ্গে, উইথ ওয়াটার, ইন এ প্রপার প্রপোর্শন, একটা মানে সমানুপাতে, ঠিকঠাক ভাবে অনুপাতে অ্যাড করব। নেক্সট কি করব, স্টির, স্টির মানে হচ্ছে ঘাটা, যেটাকে গোলা বলে। দিস মিক্সচার, এই মিক্সচারটাকে ওয়েল, ভালোভাবে, সো দ্যাট, যেন অল অফ দেম, সমস্ত কিছু, ক্যান বি ডিজলভ, ভালো করে গুলিয়ে যেতে পারে। ফাইনালি, শেষ পর্যন্ত, ওআরএস ইজ রেডি টু সার্ভ দা সার্ভ দা পেশেন্ট, পেশেন্টদেরকে সার্ভ করার জন্য, দেওয়ার জন্য রেডি। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছো? তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই তার সঙ্গে। আগের দিন দিয়েছিলাম একটা অরেঞ্জ জুস, কেউ তো এখনো পর্যন্ত কমেন্ট সেকশনে জানাওনি, জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে?
আর একটা তোমাদের দিচ্ছি অরেঞ্জ জুসের সঙ্গে মাস্টার্ড অয়েল, ঠিক আছে? মাস্টার্ড অয়েল। আর পরের দিন ইমেল রাইটিং করাবো, ইমেল, ঠিক আছে? ইমেল রাইটিং কিভাবে ইমেল লেখে সেটা করাবো পরের দিন, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো থ্যাংক ইউ, অ্যান্ড মনে রাখবে, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস মিনস স্টেপ বাই স্টেপ সাকসেস। তো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমরা যে এই শেষ পর্যন্ত আসতে পেরেছো, এটাই বোঝাচ্ছে যে তোমাদের ডেডিকেশন কতটা, এবং তোমরাই পারবে, তোমরাই ভালো রেজাল্ট করবে। সো থ্যাংক ইউ, আমরা আবার পরের ভিডিওতে মিট করব। আর এই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তোমার যদি ভালো লাগে। তোমরা যদি চাও নিশ্চয়ই তোমার বন্ধুরাও ভালো রেজাল্ট করুক, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা তোমাদের বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করো, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আর পিডিএফটা কিন্তু নিতে ভুলো না। কোথায়? আমার ইডাব্লিউ সুমন যে টেলিগ্রাম চ্যানেল তোমরা পেয়ে যাবে। কোথায় থেকে? আমাদের যে যদি ভিডিওটা খুলবে তার নিচেই ডেসক্রিপশন থেকে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, বারবার থ্যাংক ইউ বলছি আর যাচ্ছি না। যাই হোক, এবার চললাম সত্যিকারে, টাটা। জলদি চলো।